আচ্ছা হচ্ছে এখন। ওকে, তো ফার্স্ট হচ্ছে জে জে থমসন ক্যাথোড রশ্মির উপর একটা পরীক্ষা করে। ইলেকট্রন আবিষ্কারক কিন্তু জে জে থমসন, এটা অবজেক্টিভের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। ইলেকট্রন আবিষ্কার করে জে জে থমসন। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সবকিছুর আবিষ্কার কি সামনে দেখবো আর কি আমরা। তো এটা হচ্ছে জাস্ট একটা অবজেক্টিভ। 1897 সাল স্যার জে জে থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে। আচ্ছা, দেন তিনটা পরমাণুর মডেল রাদারফোর্ড, বোর আর কোয়ান্টাম মেকানিক্যাল। আমরা মূলত হচ্ছে রাদারফোর্ড আর বোর নিয়ে আলোচনা করব। কোয়ান্টাম মেকানিক্যাল খুব একটা কাজে লাগবে না আর কি আমাদের। দেন হচ্ছে এখন যেটা দেখবো যে রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করছিল এটা কি 9 এ ছিল তোমাদের, 9 10 এ? 9 খুব হালকার উপরে ছিল, মানে খালি ওই 3-4টা পয়েন্ট, খুব ডিটেইল না, তিন মানে চারটা পয়েন্ট। ইন্ট্রোডাকশনটা আচ্ছা, কি বলতে গেলে হালকা। এখন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখন যেটা করব, ফার্স্টে রাদারফোর্ড কি এক্সপেরিমেন্ট করছিল সেটা দেখব, এক্সপেরিমেন্টের রেজাল্ট কি আসছিল সেটা দেখব, এবং রেজাল্টের থেকে আমরা কি কি জিনিস সিদ্ধান্তে আসতে পারি সেই জিনিসটা দেখব। আচ্ছা, তো ফার্স্টে তার এক্সপেরিমেন্টের যে বর্ণনা, তার আগে আমাদের একটু আলফা কণা সম্বন্ধে জানতে হবে। আচ্ছা ভাই, আজানটা শেষ হোক, আমি আজানটা শেষ হলে কন্টিনিউ করতেছি। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা কি, তুমি এখানে আছো তো না হ্যাঁ আছি ভাই। রাওয়াত? হ্যাঁ ভাই আচ্ছা, আছি। তো আলফা কণা ব্যাপারটা কি সেটা একটু আমাদের জানতে হবে। আলফা কণা মানে হচ্ছে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তো আলফা কণাকে বিভিন্ন ভাবে লেখা যেতে পারে। আমরা মাঝে মাঝে সেটাকে লিখে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস বলতে পারি। আলফা কণাকে মাঝে মাঝে শুধুমাত্র বলা হয় হিলিয়াম নিউক্লিয়াস লেখা যায়, অথবা এভাবে হিলিয়াম 2 প্লাস দিয়ে লেখা যায়, অথবা শুধুমাত্র মাঝে মাঝে এভাবে আলফা দিয়েই লেখা হয়। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো ভাইয়া, একটু আবার বলবেন, একটু কেটে গেছিল লাইনটা মেবি। আচ্ছা, আলফা কণাকে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে লিখতে পারি। আলফা কণা মানে কি অ্যাকচুয়ালি, আলফা কণা মানে হচ্ছে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তো জি। এটাকে মাঝে মাঝে হিলিয়াম নিউক্লিয়াস আকারে লেখা যেতে পারে। হুম। যদি বলি হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে এটা হচ্ছে একটা আলফা কণা। যদি বলি হিলিয়াম 2 প্লাস, দ্যাট মিন্স দুইটা ইলেকট্রন বাদ চলে গেল, দ্যাট মিন্স এটাও হচ্ছে আলফা কণা। যদি এভাবে আলফা দিয়ে লিখি, সেটাও আলফা কণা। যাই হোক, ব্যাপারটা হচ্ছে মূলত দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন যদি কোনো জায়গায় থাকে, তখন আমরা সেটাকে বলতে পারি আলফা কণা। এটা কি 90 ছিল আগে? হ্যাঁ ভাইয়া ছিল এগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর দরকার নাই। দেন তার রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের যে মেইন ব্যাপারটা, সেটাই হচ্ছে বেসিক্যালি আলফা কণা দিয়েছিল। হুম। তো সে করলো কি, এই আলফা কণাকে এক টার্গেটের উপর নিক্ষেপ করে। এই টার্গেটটা কি? সোনার পাত। মানে সে আলফা কণা যেই মেশিন থেকে সে নিক্ষেপ করে বা একটা তেজস্ক্রিয় মৌল রাখে, তেজস্ক্রিয় মৌল থেকে আমরা জানি আলফা, বিটা আর গামা কণা হচ্ছে বের হতে থাকে। তো একটা তেজস্ক্রিয় মৌল রাখলো এবং সেখান থেকে আলফা কণাগুলোকে একটা সোনার পাতের সামনে রাখলো। মানে আলফা কণা যেখান থেকে নির্গত হচ্ছে তার সামনে একটা সোনার পাত, এবং তারও সামনে হচ্ছে একটা জিঙ্ক সালফাইডের পর্দা। আচ্ছা, জিঙ্ক সালফাইডের পর্দা কেন রাখা হলো? কজ জিঙ্ক সালফাইডের উপর যদি আলফা কণা যখন পড়ে, তখন সে হচ্ছে একটা কালার প্রডিউস করে আর কি, একটা আলোর ছটা প্রডিউস করে। একটু একটু বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো ব্যাপারটা দাঁড়ালো কি, যেহেতু আলফা কণার সামনে একটা সোনার পাত, তাহলে তো ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল যে কোনো আলফা কণায় জিঙ্ক পর্দায় যাবে না, সবকিছু হচ্ছে সোনার পাত থেকে রিফ্লেক্ট করে এদিকে চলে আসবে, এরকম কিছু হওয়ার কথা ছিল না? হ্যাঁ। যেহেতু সামনে একটা সোনার পাত, তার পিছনে হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, তার মানে কমন সেন্স দিয়ে চিন্তা করলে ব্যাপারটা এরকম হওয়া উচিত যে জিঙ্ক সালফাইডের পর্দায় কোনো কিছুই যাবে না আলফা কণা। একটু কি তোমার কাছে ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল কি, এই যে আলফা কণাগুলা, একটু দাঁড়াও, এই যে আলফা কণাগুলা যাচ্ছে, এই আলফা কণাগুলো করলো কি, জিঙ্ক, এই সোনার পাতকে ভেদ করেও জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে স্ট্রাইক করলো, এবং দেখা যায় কি 99% আলফা কণাই এই জিঙ্ক সালফাইডের কাছে চলে গেল। মানে 99% আলফা কণাই এই সোনার পাতকে ভেদ করতে সমর্থ হলো। এটা হচ্ছে সে পর্যবেক্ষণ করলো। হ্যাঁ।
আরেকটা জিনিস পর্যবেক্ষণ করলো সে, কিছু আলফা কণা পথ বেঁকে গেল, মানে এই যে দেখো আলফা কণা যাচ্ছে, তারা ডেভিয়েট করলো এই জায়গাতে, দেখা যাচ্ছে দুইটা আলফা কণা যে ডেভিয়েট করছে। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আরেকটা আলফা কণা হচ্ছে একদম উল্টা দিকে ফিরে আসছে, এই আলফা কণাটা একদম পিছন দিকে ফিরে আসছে। হুম, তো আমরা তিনটা সিনারিও দেখতে পাইলাম, তাই না? হ্যাঁ আচ্ছা, এই তিনটে সিনারিও থেকে সে অ্যাকচুয়ালি কি ডিসিশনে আসলো? তার ডিসিশন গুলা হচ্ছে, যেহেতু 99% আলফা কণাই সোনার পাতের মাঝখান দিয়ে চলে গেল, দ্যাট মিনস হচ্ছে সোনার পাতের 99% জায়গায় হচ্ছে একদম ভ্যাকুয়াম, একদম ফাঁকা। গোল্ড প্লেটের 99% এরিয়া হচ্ছে ভ্যাকুয়াম, এটা হচ্ছে একটা কথা। হ্যাঁ সেকেন্ডলি, একটা বা দুইটা আলফা কণা করলো কি, এখানে রিফ্লেক্ট করে একদম অপোজিট দিকে ফিরে আসলো। তো যখন আমি চিন্তা করি, একটা হালকা জিনিস যখন একটা ভারী জিনিসের সাথে ধাক্কা খাবে, তখনই তো সে অপোজিট দিকে ফিরে আসবে, তাই না? যদি হ্যাঁ সেটাও আর একটা হালকা জিনিস হয়, তখন তো সে তাকে নিয়েই চলে যাবে। হুম, তার মানে আমি কি বুঝতে পারলাম, যেহেতু একটা বা দুইটা কোণা, একটা বা দুইটা পার্টিকেল বা একটা বা দুইটা আলফা কণা যেহেতু ধাক্কা খেয়ে অপোজিট দিকে চলে আসে, দ্যাট মিনস একটা ভারী কিছু মোটামুটি আছে খুব ছোট একটা জায়গায়, যেটা এই আলফা কণাকে উল্টা দিকে পাঠায় দিচ্ছে, এটাও বোঝা যায়। হ্যাঁ আচ্ছা, থার্ডলি, যেহেতু আরো কিছু আলফা পার্টিকেল ডেভিয়েশন হয়, এই যে এদিকে বা এদিকে চলে যাচ্ছে, এবং ডেভিয়েশন কোন কেসে হয়? যখন সিমিলার চার্জ, কজ অপোজিট চার্জ হলে তো অ্যাট্রাক্ট করতো, ডেভিয়েট করা মানে তো অবশ্যই সিমিলার চার্জ, তাই না? হুম, তার মানে আমি এটাও বুঝতে পারলাম যে আলফা কণার মতোই সিমিলার চার্জ, মানে আলফা কণা যেহেতু পজিটিভ চার্জ, দ্যাট মিনস পজিটিভ চার্জ কিছুই এই জায়গাতে আছে, এবং এই পজিটিভ চার্জের জন্যই আলফা কণাটা ডেভিয়েট হয়ে যাচ্ছে। একটু বোঝা গেল? হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, তো এই সিদ্ধান্তগুলাই হচ্ছে সে, তোমার পাশে বই আছে তো না, হ্যাঁ আচ্ছা ভাই মানে বুঝে গেছি। ইংলিশ ভার্সন? আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই সিদ্ধান্তগুলো একবার একটু জাস্ট পড়ে দেখা তো বোঝা যাচ্ছে কিনা, এই পস্টুলেট গুলো, মানে এই এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ড যে পস্টুলেট গুলো পেলো, এই পাঁচটা জিনিস বোঝা যাচ্ছে কিনা, আচ্ছা একটু বুঝেছি। বইয়ে পড়ে আমাকে একটু বলো। হ্যাঁ ভাই পড়েছি। আচ্ছা, তাহলে এগুলো তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ সো এখান থেকে মোটামুটি এখানে যা লেখা আছে, রাদারফোর্ড অ্যাটমিক মডেলে মোটামুটি ব্যাপারটা একই রকম, সেই সেম সেম জিনিসগুলো এসে বললো হুম, যে অ্যাটমটা হচ্ছে রাউন্ড এবং তার মাঝখানে হচ্ছে একটা পজিটিভ চার্জ জিনিস প্রেজেন্ট, এবং এই পজিটিভ চার্জ পার্টিকেলটার যে ভলিউমটা, সেটা হচ্ছে টোটাল অ্যাটমের ভলিউমের চেয়ে অনেক কম, নেগলিজিবল বলা যায়। সেকেন্ড কেস হচ্ছে অ্যাটমটা হচ্ছে নিউট্রাল, মানে এখানে টোটাল পজিটিভ চার্জ এবং টোটাল নেগেটিভ চার্জের সংখ্যা সমান। এবং থার্ডলি সে বললো হচ্ছে যে সোলার প্যানেলে বা সোলার সিস্টেমে যেমন প্ল্যানেট গুলা হচ্ছে সানকে সেন্টার করে ঘুরতে থাকে, সিমিলারলি ইলেকট্রন গুলাও নিউক্লিয়াসকে সেন্টার করে ওভাবে ঘুরতে থাকে। সো এই তিনটাই হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এক্সামে যদি আসে যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল লিখো, তখন হচ্ছে এই তিনটা জিনিস লিখতে হবে। আচ্ছা, এই তিনটা পয়েন্ট আশা করি বুঝতে পারছো, তাই না? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো কখনো অ্যাকচুয়ালি পরীক্ষায় ডিরেক্টলি বলবে না যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল স্টেট করো। পরীক্ষায় যেটা দেয়, তোমাকে একটা সৌরজগৎ, সোলার সিস্টেমের মতো কিছু একটা এঁকে দেয়, এবং সেখান থেকে তোমাকে সি বা ডি নাম্বারে বলে যে এটা কোন মডেল। আচ্ছা, এখন হচ্ছে সেগুলো তো এই অ্যাটমিক মডেলটাকে সোলার
সিস্টেমের সাথে কম্পেয়ার করছে, বাট সোলার সিস্টেমে দেখো প্ল্যানেট আর সান দুইটাই কি নিউট্রাল না? হ্যাঁ। বাট এইখানে যে ইলেকট্রন বলো বা নিউক্লিয়াস বলো, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জড এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড। সো আমরা বলতে পারি এই যে অ্যানালজিটা সেটা এখানে খাটতেছে না, কজ সেটা ছিল নিউট্রাল নিউট্রাল অ্যানালজি, আর এখানে আমরা অ্যাটমিক কেসে যেটা দেখতেছি সেটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ অ্যানালজি। এটা তো গেল, তাই না? হ্যাঁ। দেন হচ্ছে ম্যাক্সওয়েল একটা ফর্মুলা বলছিল, ম্যাক্সওয়েল বলছিল কোন একটা চার্জড অবজেক্ট যদি কোনো রাউন্ড পাথে ঘুরতে থাকে তখন সেটা করবে কি কন্টিনিউয়াসলি এনার্জি এমিশন করবে, এবং এনার্জি এমিশন করে আস্তে আস্তে তার রেডিয়াস ছোট হয়ে একদম সেন্টারে চলে আসবে। এটাকে বোঝা গেল? কিন্তু এখন আমরা রাদারফোর্ডকে যদি সেটার সাথে কম্পেয়ার করি তাহলে তো হচ্ছে না ব্যাপারটা, কজ রাদারফোর্ড বলছিল যে এটা একটা চার্জ পার্টিকেল, তো তারা যদি এভাবে ঘুরতে থাকে তাহলে তো ইলেকট্রন গুলোর একসময় নিউক্লিয়াসে পড়ে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ। বাট অ্যাকচুয়ালি তো কখনোই ইলেকট্রন নিউক্লিয়াসে পড়ে যায় না। সো এটাও একটা রাদারফোর্ডের মডেলের একটা ফল্ট, এটা কখনো পসিবল হয় না। আচ্ছা, থার্ডলি হাইড্রোজেন অ্যাটমের যে কালারের ব্যাপারটা, এই পয়েন্টটা হচ্ছে আমরা পরে বুঝবো। এই 3 নাম্বার পয়েন্টটা আমরা হচ্ছে বোর অ্যাটমিক মডেলের আরেকটু পরে কিছু জিনিস এক্সপ্লেইন করব, তখন এই 3 নাম্বার পয়েন্টটা বুঝবো। হ্যাঁ, এখন হচ্ছে 3 নাম্বার পয়েন্ট নিয়ে আমরা আপাতত কথা বলবো না। নাম্বার 4, রোটেশনাল ইলেকট্রনের যে অরবিট, সে অরবিটের শেপ বা সাইজ সম্বন্ধেও এটা কোনো আইডিয়া দেয় না। মানে সে যে বললো যে ইলেকট্রন গুলা কন্টিনিউয়াসলি মুভ করতেছে, সেই ইলেকট্রন গুলা কিভাবে মুভ করতেছে, কোনো অরবিটে মুভ করতেছে কিনা, বা তার কোনো সাইজ বা শেপ আছে কিনা, এটা নিয়েও রাদারফোর্ড কিছু বলেন নাই। এটাও তার একটা ফল্ট ছিল। এবং ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, একটা না, সে তো জাস্ট একটা ইলেকট্রনের কথা বলছে, ইলেকট্রনের সংখ্যা যদি একের চেয়ে বেশি হয়ে যায় তখন কি হয় সেটাও সে কখনো এক্সপ্লেন করে নাই। সো এগুলা হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের লিমিটেশন, এবং লিমিটেশন গুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলো মেমোরাইজ করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো রাদারফোর্ডের ব্যাপারটা তো ক্লিয়ার, তাই না? ফার্স্টে আমরা দেখলাম সে এক্সপেরিমেন্টে কিভাবে করলো, জিঙ্ক সালফাইড, দেন হচ্ছে আলফা কণা এসব দিয়ে, দেন দেখলাম সেখান থেকে সে কি ডিসিশন দিল, এবং থার্ডলি আমরা দেখলাম অ্যাটমিক মডেলটা, ফোর্থলি দেখলাম তার অ্যাটমিক মডেলের লিমিটেশনটা। এই যে একটা জিনিস তো ক্লিয়ার, তাই না? ক্লিয়ার। আচ্ছা, দেন দেখবো হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। বোর মডেলে যেটা বলা হচ্ছে, সে একটা ফিক্সড অরবিটের ডেফিনিশন দিচ্ছে, মানে সে এখানে এসে বললো যে ইলেকট্রন গুলো র্যান্ডমলি ঘোরাঘুরি করে না, তাদের ঘোরাঘুরির জন্য একটা আলাদা পাথ আছে, এবং এই পাথটাকে সে বললো হচ্ছে স্টেশনারি অরবিট। এটা একটা সাপোজ অরবিট, সো ইলেকট্রন যদি এই অরবিটে থাকে সে কন্টিনিউয়াসলি এই অরবিটেই ঘোরাফেরা করতে থাকে। এটা একটা তার এটা হচ্ছে তার একটা পস্টিউলেট। এটা ক্লিয়ার না? আচ্ছা, সেকেন্ডলি, একটা ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে h/2π এর মাল্টিপল হবে। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম ব্যাপারটা কি এটা আমরা মোটামুটি ফিজিক্সে দেখবো, বাট এখন জাস্ট ফর্মুলাটা মেমোরাইজ করে রাখো। ফর্মুলাটা হচ্ছে mvr, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের 9-10 এ ছিল, কিন্তু তেমন একটা বুঝি নাই। দেখুন, হ্যাঁ, এখনো আপাতত বুঝার দরকার নেই, আমরা যখন ইয়াতে যাব নিউটনিয়ান মেকানিক্স ফিজিক্স চ্যাপ্টার 4 তখন এই জিনিসটা বুঝবো। এমনি আমরা তো এটা জানি যে এমভিটা হচ্ছে মোমেন্টাম, এটা তো জানি, তাই না? এই মোমেন্টামের সাথে যখন রেডিয়াস মাল্টিপ্লাই করা হয় তখন আমরা পাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোশ্চেনটা কিন্তু তখনই আসে যখন একটা জিনিস রাউন্ড শেপে ঘুরতে থাকে, তাই না? কজ লিনিয়ার পাথে চললে তো এটা জাস্ট মোমেন্টাম, এখানে তো কোনো অ্যাঙ্গেল সে ক্রিয়েট করে না। বাট যখন সে একটা রাউন্ড পাথে ঘুরতে থাকবে বা রাউন্ড অরবিটে ঘুরবে তখন তো সেখানে একটা অ্যাঙ্গেলের ব্যাপার থাকে, সে কত ডিগ্রি কোণ প্রডিউস করলো বা কিছু, তখনই এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসেপ্টটা আসবে। আচ্ছা, দেন এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা হবে h/2π এর একটা মাল্টিপল। h কে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটার সাথে কি আগে পরিচিত প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট? হ্যাঁ, 9-10 এ ছিল এটা, মানে ফর্মুলাটা ছিল, এটা কোনটা দিয়ে কি বুঝে এটা ছিল। আচ্ছা, এই ভ্যালুটা হচ্ছে আমাদের কিন্তু মেমোরাইজ করতে হবে, 6.626 × 10⁻34, কজ এখানে মাঝে মাঝে ম্যাথ আসে, ছোটখাটো ম্যাথ অবজেক্টিভে বেসিক্যালি, তখন h এর ভ্যালুটা দেওয়া থাকে না।
বা ক্যালকুলেটরও থাকে অবশ্য, ক্যালকুলেটরে দেখবা যে পিছনে কিছু কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ সেই কনস্ট্যান্টের ওখানে এইচ এর মান দিয়ে দেওয়া থাকে, তো সমস্যা হয় না খুব একটা। আচ্ছা, থার্ড পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এই পয়েন্টটা থেকেই ম্যাথ আসে এবং এটা নেক্সটেও কাজে লাগবে। এখানে বোর বললো কি যে ইলেকট্রন মাঝে মাঝেই এক অরবিট থেকে জাম্প করে অন্য অরবিটে চলে যায়। এখন সে যদি কখনো লোয়ার অরবিট থেকে জাম্প করে হায়ার অরবিটে চলে যায়, তখন সে এনার্জি অ্যাবজর্ব করে, আর যখন হায়ার অরবিট থেকে জাম্প করে লোয়ার অরবিটে যায়, তখন সে এনার্জি রিলিজ করে। একটু কি বোঝা গেল? রাওয়াত, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই, বুঝে গেছে। আচ্ছা, সো এখানে ডেল ইটা হচ্ছে এনার্জি অ্যাবজর্বড বা এনার্জি রিলিজড, এবং সেটার যে অ্যামাউন্ট সেটা হচ্ছে এইচ নিউ। নিউ মানে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, এবং এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। একটু কি ক্লিয়ার না? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা বোর মডেলের লিমিটেশনও দেখব। বোর মডেলে হচ্ছে সিমিলারলি, যেখানে একটার বেশি ইলেকট্রন সেগুলোকে এক্সপ্লেইন করতে পারে না, সেগুলোর স্পেকট্রামকে সে এক্সপ্লেইন করতে পারে না। মানে সে হাইড্রোজেনকে এক্সপ্লেইন করতে পারবে, সে হিলিয়াম প্লাসকেও এক্সপ্লেইন করতে পারবে, কজ হিলিয়াম প্লাসেও একটা ইলেকট্রন, লিথিয়াম 2 প্লাসেও একটা ইলেকট্রন, সো সে এটাকেও এক্সপ্লেইন করতে পারবে। বাট যেখানে একটার বেশি ইলেকট্রন, সেটাকে সে এক্সপ্লেইন করতে পারবে না। একটু ক্লিয়ার না? ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, এই যে বোর্ড যে বললো, দেখো একটা শেল থেকে যখন আরেকটা শেলে যাবে, তখন হচ্ছে একটা এনার্জি সে এমিট করবে বা অ্যাবজর্ব করবে। তো আমার তো যেহেতু একটা এনার্জি সে করবে, আমার তো হচ্ছে একটা স্পেকট্রাম দেখার কথা, তাই না? যেহেতু একটা ইলেকট্রন একবার এনার্জি অ্যাবজর্ব করবে বা এমিট করবে। বাট দেখা যায় কি, একটা না, এখানে মানে মোর দেন ওয়ান লাইন পাওয়া যায়। সো এই মোর দেন ওয়ান লাইনটা যে পাওয়া যাচ্ছে, এটাও হচ্ছে বোর মডেল এক্সপ্লেইন করতে পারে না। এটা হচ্ছে তার আরেকটা ফ্ল। আচ্ছা ভাই, স্পেকট্রাম থার্ড পয়েন্ট, কি তোমার বোঝায়? কথা শোনা যাচ্ছে না রাওয়াত? শোনা যাচ্ছে ভাইয়া? একটু কাছে এসে বলো, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। একটা মিনিট। এখন শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, স্পেকট্রাম বলতে আসলে কি বোঝায়, জিনিসটা কি? স্পেকট্রাম মানে হচ্ছে কি, ওই যে একটু আগে আমরা বললাম যে যখন একটা অরবিট থেকে আরেকটা অরবিটে যায়, তখন সে একটা এনার্জি এমিট করে বা এনার্জি রিলিজ করে। হ্যাঁ। এনার্জিটা বেসিক্যালি আমরা যদি আমাদের ভিজিবল ওয়েভলেন্থের মধ্যে হয়, মানে আমাদের ভিজিবল ওয়েভলেন্থ হচ্ছে 400 to 700 ন্যানোমিটার, মানে যদি ওই ওয়েভলেন্থের মধ্যে হয়, তখন আমরা সেটাকে একটা কালার হিসেবে দেখতে পারি। এই কালারটাই হচ্ছে স্পেকট্রাম। মানে আমরা যখন ইলেকট্রনটা একটা শেল থেকে আরেকটা শেলে যাচ্ছে, তখন সে এনার্জি এমিট বা রিলিজ করে, সেই এনার্জির যে ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা কালার হিসেবে দেখতে পাই, যে যদি সেটা আমাদের ভিজিবল ওয়েভলেন্থের মধ্যে থাকে, যেটা হচ্ছে 400 to 700 ন্যানোমিটার, তো সেটাকেই বলা হয় স্পেকট্রাম। আচ্ছা। দেন নাম্বার 3 পয়েন্ট, আমরা এখানে যেটা মানে বোর্ড যে এক্সপ্লেনেশনটা দিছিল, সেখানে মনে হয় যে ইলেকট্রনটা একটা 2 ডিমেনশনাল অরবিটে ঘোরাঘুরি করতেছে বা একটা সার্কেলের মধ্যে, বাট বেসিক্যালি ব্যাপারটা তা না। ইলেকট্রনটা 3 ডিমেনশনাল ঘোরাঘুরি করে, লাইক একটা ফুটবলের মতো, গোল শেপ। হুম। ব্যাপারটা একটা ফুটবল একটা সার্কেলের ডিফারেন্স তো বোঝোই, তাই না? একটা 2D একটা 3D। হ্যাঁ। সো ইলেকট্রনটা বেসিক্যালি একটা 3D শেপে ঘোরাঘুরি করে। দেন নাম্বার 4, হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল। আনসার্টিনিটি প্রিন্সিপাল আমরা এই চ্যাপ্টারেই দেখবো সামনে, বাট এটার মেইন কথা হচ্ছে এট দ্য সেম মোমেন্ট কোনো ইলেকট্রনেরই পজিশন আর মোমেন্টাম বের করা সম্ভব না। পজিশন মোমেন্টাম দুইটাই কখনোই বের করা সম্ভব না, কিন্তু বোর্ড যে পস্টুলেটটা দিল, সেখানে কিন্তু আমরা দুটাই বের করতে পারি, একই সাথে পজিশন আর মোমেন্টাম বের করতে পারি। সো এটা হচ্ছে বোর এর একটা ফল্ট, যে হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল সে ফলো করে না। আচ্ছা, দেন নাম্বার 5 আমরা যেটা দেখলাম, mvr equals to nh/2π, বাট nh/2π কেন হবে সেটাও বোর মডেলে এক্সপ্লেইন করা হয় নাই। এটা 5th পয়েন্ট। এবং 6th পয়েন্ট হচ্ছে জিম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট। জিম্যান ইফেক্ট আর স্টার্ক ইফেক্ট ব্যাপারটা কি, এই যে আমরা যে ফার্স্ট পয়েন্টই বললাম না, যে স্পেকট্রামে হচ্ছে মোর দেন ওয়ান লাইন দেখা যায়। হ্যাঁ। অ্যাকচুয়ালি বোর বলতেছিল একটা দেখার কথা, বা দেখা যায় মোর দেন ওয়ান। এটার কারণটাই হচ্ছে এই জিম্যান ইফেক্ট
আর স্টার ইফেক্ট। এই দেখো জিমেন ইফেক্ট আর স্টার ইফেক্টের কারণেই হচ্ছে এই স্পেকট্রাম গুলা হচ্ছে মোর দেন ওয়ান লাইনে ডিভাইডেড হয়ে পড়ে। সো এটা হচ্ছে বোর মডেলে এক্সপ্লেইন করা হয় নাই। সো এই লিমিটেশন গুলো কি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার। বোর মডেলের? আচ্ছা তবে এগুলা মানে এক্সপেরিমেন্ট কিভাবে করে যে এখানে অনেকগুলা রে আছে, একটা রে আছে, এগুলো তো দেখা সম্ভব এই যে না, তাই এটা তো? হচ্ছে আছে শক্তি, কিছু যন্ত্র আছে শক্তিশালী, এই যে উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ, তারা যন্ত্র দিয়ে তারা দেখতে পারে যে কি কি ওয়েভলেন্থের কালার দেখা যায়। আচ্ছা যেমন আমরা যখন প্লেন সূর্যের আলো দেখি বা যে কোনো একটা আলো দেখি, আমরা দেখি সেখানে হোয়াইট কালার, বাট অ্যাকচুয়ালি যখন সেটাকে প্রিজম দিয়ে পাস করা হয় তখন সেটা হোয়াইট কালারটা কিন্তু 7টা ডিফারেন্ট কালারে ডিভাইডেড হয়ে পড়ে। এটা তো হ্যাঁ আমরা জানি যে হোয়াইট মানে হচ্ছে 7টা কালারের সামেশন। হ্যাঁ তো হ্যাঁ খালি চোখে সেগুলো দেখা যায় না, বাট কোনো হাই পাওয়ারের যন্ত্র দিয়ে তখন আমরা কালার গুলাকে ডিভাইড করতে পারি যে না এখানে অ্যাকচুয়ালি একটা না, দুইটা, তিনটা বা মোর দেন ওয়ান কালার প্রেজেন্ট। হুম। আচ্ছা, দেন হচ্ছে অ্যাচিভমেন্ট অফ বোরস মডেল। ফার্স্টে হচ্ছে সে একটা স্থায়িত্ব দিছে, মানে সে এই জিনিসটাকে হচ্ছে স্টেবিলিটি দিছে যে এখন আগে যেমন রাদারফোর্ডে আমরা একটা লিমিটেশন দেখছি না যে ম্যাক্সওয়েলের ল অনুসারে ইলেকট্রনটা একদম নিউক্লিয়াসে চলে আসার কথা, এই যে এই জিনিসটা। হ্যাঁ এটাতে তো একদম অ্যাটমের মডেলটাই ভ্যানিশ হয়ে যায়, বিকজ ইলেকট্রনটা নিউক্লিয়াসে আসা মানে কি অ্যাটমের মডেলটাই ভ্যানিশ হয়ে গেল, এটার এক্সিস্টই করে না। হুম বাট বোরের মডেলে কিন্তু সে একটা ডেফিনিট অরবিটের ধারণা দিছে আমাদেরকে, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি তার যে অ্যাটমিক মডেলটা সেটা হচ্ছে স্টেবল। এটা কি বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে ম্যাক্সওয়েল যেমন বলছিল যে একটা চার্জড পার্টিকেল যখন কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে তখন সে এনার্জি এমিট করে এবং সেন্টারে চলে আসে। বোর বলে দিল যে যখন সেম অরবিটে থাকে তখন ইলেকট্রনের কোনো এনার্জি এমিশন বা এমিশনও হয় না বা অ্যাবজর্বও করে না, সো সে হচ্ছে অন্য জায়গায় বা নিউক্লিয়াসে চলে যাওয়ার কোনো সুযোগ নাই, তার মানে সে ব্যাপারটাকে স্ট্যাবিলিটি দিল। সেকেন্ড পয়েন্ট, সে কিন্তু স্পেকট্রামের ব্যাখ্যা দিচ্ছে। স্পেকট্রামের ব্যাখ্যা কিভাবে দিল? ওই যে থার্ড পয়েন্টটাতে সে বলল যে ইলেকট্রন হচ্ছে এখান থেকে লাফ দিয়ে এখানে যায় বা এখান থেকে লাফ দিয়ে এখানে যায়, তো এই যাওয়ার ফলে একটা এনার্জি এমিট বা অ্যাবজর্ব হয়। এভাবেই কিন্তু আমরা একটা স্পেকট্রামের আইডিয়া পাই। এভাবে বোর হচ্ছে আমাদের স্পেকট্রামের আইডিয়া দিল। এটা হচ্ছে তার সেকেন্ড অ্যাচিভমেন্ট। একটু ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে তার এই পস্টুলেটের পরেই হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস বের করা যায়, এটাকে নাম দেওয়া হয় বোর রেডিয়াস, যার ভ্যালু হচ্ছে 53 অ্যাংস্ট্রমের মতো মোটামুটি। আচ্ছা, অ্যাংস্ট্রম জিনিসটা কি হয়তো আগে পড়ো নাই তোমরা? অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10। আচ্ছা এটা একটু লিখে রাখতে পারো। তো বোর হাইড্রোজেন অ্যাটমের যে রেডিয়াস সেটাকে নরমালি আমরা 53 অ্যাংস্ট্রম হিসেবে ধরে নিই রেডিয়াস বলতে কি মোটামুটি। ভাইয়া, মাঝখানে নিউক্লিয়াস থেকে অরবিট পর্যন্ত যে নিউক্লিয়াস থেকে, ডিসটেন্সটা? হ্যাঁ ওরকম? এক্স্যাক্টলি, নিউক্লিয়াস আচ্ছা থেকে লাস্ট ইলেকট্রনের যে ডিসটেন্স এটাই হচ্ছে রেডিয়াস। তো এটাকে আমরা 53 অ্যাংস্ট্রম ধরতে পারি। ওকে, 10 দেন টু দি ফোর্থ পাওয়ার পয়েন্টটা, -10 নাকি? হ্যাঁ অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 আর আচ্ছা হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস হচ্ছে 53 অ্যাংস্ট্রম। অ্যাকচুয়ালি 53 না, এখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি 52.92, তাই না? বাট মোটামুটি 53 ধরে নেওয়া যায় আর কি। হুম দেন হচ্ছে তার কিছু ফ্ল থাকলেও আমরা এটা জানতে পারছি যে অ্যাটমে হচ্ছে ডিফারেন্ট এনার্জি লেয়ার আছে। সে থার্ড পয়েন্টেই বললো যে এক এনার্জি লেয়ার থেকে ইলেকট্রন আরেক এনার্জি লেয়ারে যায়, দ্যাট মিনস মোর দেন ওয়ান এনার্জি লেয়ার প্রেজেন্ট আছে, এটা একটা কথা। এবং সে জানে হচ্ছে এই ইলেকট্রন গুলা যখন এক লেয়ার থেকে আরেক লেয়ারে যায় তখন তারা এনার্জি এমিট করে এবং সেই এনার্জি যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এটা ডেল ই ডিভাইডেড বাই এইচ। এই ফর্মুলাটা একটু আগে দেখলাম না আমরা, হুম। ডেল ই ইকুয়ালস টু এইচ নিউ, সেখান থেকে এটা আসছে। তার মানে সেখান জিনিসটা থেকে কি আমরা ফ্রিকোয়েন্সি, মিউটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে? নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে লাইট রেট সে এমিট করতেছে বা অ্যাবজর্ব করতেছে তার যে ফ্রিকোয়েন্সি, আচ্ছা এটা দিয়ে আমরা ম্যাথ দেখবো সামনে। যে আমাদের ফার্স্টে ফ্রিকোয়েন্সি বের করতে হবে এবং সেই ফ্রিকোয়েন্সি থেকে আমাদের জাজ করতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোন কালার দেখাচ্ছে। মানে আমাদের 7টা কালারের রেঞ্জ আছে, বুঝছো? যে এই কালারটা এই ওয়েভলেন্থ থেকে, ধরো ভায়োলেট কালার হচ্ছে 400 থেকে 450, দেন হচ্ছে ইন্ডিগো, দেন হচ্ছে রেড হচ্ছে সবার লাস্টে, রেড হচ্ছে লাইক 670 থেকে 700 ন্যানোমিটার,
তো এই ফ্রিকোয়েন্সি থেকে আমরা ওয়েভলেন্থ বের করব এবং সেখান থেকে জাজ করব যে আমরা অ্যাকচুয়ালি কোন কালারটা দেখতে পাচ্ছি বা এট অল কোনো কালার দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। তো এইটা দিয়ে আমাদের ম্যাথ থাকবে সামনে। আচ্ছা আচ্ছা ভাইয়া, যেমন ফিজিক্সে আমরা ফ্রিকোয়েন্সি বলতে যে নাম্বার অফ অসিলেশন পার সেকেন্ড কে বুঝে হ্যাঁ, থাকি, ওটাই এখানে, ওটাই এখানেও সেম? এক্স্যাক্টলি ওটাই। হ্যাঁ, এখানেই সেম আচ্ছা আচ্ছা। সেম জিনিস। ও, আচ্ছা, দেন যেটা, এটা হয়তো একটু পড়লে, এটা তোমার বই থেকেই পড়তে পারো, বাংলা ভার্সন থেকে তো পড়ার দরকার নাই। তোমার এই কম্পারিজনটা একটু পড়ো, আশা করি এখন বুঝার কথা। রাদারফোর্ড আর বোর অ্যাটমিক মডেল থেকে কম্পারিজনটা ওরা আমাকে একটু বলো, সবগুলো পয়েন্ট বুঝে যাচ্ছে কিনা। আচ্ছা ভাইয়া, স্টেশনারি অবজেক্টস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? স্টেশনারি অরবিট, হ্যাঁ, অরবিট। স্টেশনারি অরবিট মানে ওই যে বোরের যে ইলেকট্রন গুলা যে জায়গায় ঘোরাফেরা করতেছিল, এটাই হচ্ছে একটা স্টেশনারি অরবিট। হ্যাঁ। মানে অরবিটটাই বেসিক্যালি যে মুভ করতেছে, অরবিটটা হচ্ছে ফিক্সড, সেটাই বোঝাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ ভাইয়া করেছি। আচ্ছা, এখন তোমাকে এতক্ষণ যা যা পড়লাম, মানে এগুলো তো নরমালি মুখস্থের ব্যাপারে, বোঝার জিনিস একটু কমই, ম্যাথটা তেমন একটা নাই তো, বাট পরীক্ষা কিন্তু এগুলা প্রায়শই আসে। যেমন ঢাকা বোর্ড 17 এর একটা কোশ্চেন দেখো, ঘ নাম্বারটা। এখানে কি বুঝতেছো যে কোনটা কোন মডেল? দুইটাই আচ্ছা, প্রথমটা হচ্ছে বোরের, পরেরটা হচ্ছে রাদারফোর্ডের। রাদারফোর্ড, হ্যাঁ। এখন ঘ নাম্বার প্রশ্নটা দেখো, তোমাকে দুইটা মডেলে কম্পেয়ার করতে বলতেছে। তো দ্যাট মিন্স এই মাত্র যেটা পড়লে এটাই কিন্তু হ্যাঁ অ্যান্সার। ওইটাই। আচ্ছা, এটা এরকম প্রশ্ন 2-1 বছর পর পরই আসে। যেমন আরেকটা দেখি, সেম দেখো, নাম্বার সি, সি নাম্বার কোশ্চেনটা দেখো, নাম্বার 4 এর সি নাম্বারটা। আচ্ছা, এটার প্রুফটা কি বলতে পারো? এই যে সি নাম্বারটার অ্যান্সার কোন পার্টটা হবে, দেখো তো বলা যায় কিনা। মানে আমরা যা যা পড়লাম এর মধ্যে কোন পোর্শনটা এর অ্যান্সার হবে সি নাম্বারের? এটার ইংলিশটা একটু বলে ভালো হতো, আমি বাংলাটা তেমন বুঝছি না। আচ্ছা, center of each atom consists of positive charged nucleus. Prove that center of each atom is consisted of positive charged nucleus. এটা মনে হয় রাদারফোর্ডে ছিল যে, ওটা মনে হয়। হ্যাঁ, রাদারফোর্ডের যে প্রুফটা আমরা দেখলাম, মানে Positive, রাদারফোর্ড হ্যাঁ, হ্যাঁ। এক্সপেরিমেন্টটা কিভাবে করলো সেটা বেসিক্যালি। হ্যাঁ। এই যে দেখো, ফার্স্টে 0.0, মানে এই ভ্যালুটা মুখস্থ রাখা বেশ, রাখতে পারলে ভালো, গোল্ড প্লেটের যে ইয়েটা, সাইজটা। তারপর হচ্ছে তাকে আলফা দিয়ে অ্যাটাক করা হলো, দেন দেখা গেল যে 99% হচ্ছে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইডের যে লেয়ার সেখানে আলো তৈরি করলো। এভাবেই হচ্ছে আমরা বুঝতে পারি। সো ওই এক্সপেরিমেন্টে কিন্তু তোমার এখানে সি নাম্বার অ্যান্সারে স্টেট করতে হবে। আচ্ছা, নাম্বার ডি, নাম্বার ডি এর অ্যান্সারটা কোন পার্টটা হবে বলতো? কোশ্চেনটা কি বুঝতেছো? হ্যাঁ বুঝছি প্রশ্নটা। আচ্ছা, সো এখানে যেটা, এটা তো বেসিক্যালি বোর মডেল, তাই না? এখানে যেহেতু লেয়ার দিয়ে দাও 1 2 3 4 অরবিট নাম্বার, সো বোর মডেলটা, বোর মডেলের যে পস্টুলেট, বোর মডেল কেন সাকসেসফুল, এই জিনিসগুলাই হচ্ছে, এত ছোট না, আমরা ওই জিনিস যা যা শিখছি মোটামুটি সবকিছু আমরা এই প্রশ্নের অ্যান্সারে লেখার চেষ্টা করছি। যেটুকু তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো দেখা যাচ্ছে এই যে এখানে মোটামুটি 2-1 বছর পর পরই হচ্ছে এই নিয়ে কোশ্চেন আসতে থাকে। সো এই প্রতিটাই মানে রাদারফোর্ড কিভাবে এক্সপেরিমেন্ট করলো, দেন রাদারফোর্ডের যে ডিসিশন আসলো, দেন রাদারফোর্ডের সাকসেস, দেন রাদারফোর্ডের লিমিটেশন, দেন বোরের পস্টিউলেট, দেন বোরের সাকসেস, বোরের লিমিটেশন, রাদারফোর্ড আর বোরের কম্পারিজন, সবগুলাই হচ্ছে ভালো করে মেমোরাইজ করে ফেলতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই আশা করি, তাই না? না, সমস্যা নেই। 9-10 মোটামুটি ছিল, হ্যাঁ এগুলো খুব একটা ঝামেলা হওয়ার কথা না। এখন আমরা দেখি, বোর্ড যে বলছিল যে এই হাইড্রোজেনের মধ্যেই কিছু লেয়ার আছে, মানে হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন একটা হলো, ইলেকট্রনের অরবিট কিন্তু অ্যাকচুয়ালি এখানে বেশ কয়েকটা, মানে অনেকগুলো অরবিট আছে, এর মধ্যেই ইলেকট্রন ঘোরাঘুরি করে, মাঝে মাঝে এক অরবিটে থাকে, মাঝে আরেক সময় আরেক অরবিটে যায়। তো যখন ইলেকট্রন এক অরবিট থেকে আরেক অরবিটে যাবে, তখন তো সে হচ্ছে একটা এনার্জি এমিট করবে, তাই না?
হুম। তো আমরা সেটা হয়তো দেখতে পাবো বা হয়তো দেখতে পাবো না। তো আমাদের এই চার্টটা একদম মুখস্থ করে ফেলতে হবে। দাঁড়াও মার্ক করে দেই এই জিনিসটা আর এই ফর্মুলাটা একটু দেখো। 1/λ ইকুয়ালস হচ্ছে RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার মিটার ইনভার্স। ফর্মুলাটা এক্সপ্লেন করি। যখন ইলেকট্রন একটা সেল থেকে আরেকটা সেলে যাবে তখন সে যে একটা এনার্জি এমিট করবে, এনার্জির তো একটা ওয়েভলেন্থ থাকবে তাই না? হ্যাঁ। সেই ওয়েভলেন্থটাই হচ্ছে এখানে এই ল্যামডাটা। ইলেকট্রন যে এনার্জি অ্যাবজর্ব বা রিলিজ করবে সেই এনার্জি ওয়েভলেন্থটা হচ্ছে ল্যামডা। আর n1টা হচ্ছে কি, সে যেই সেলে যাবে, আর n2 হচ্ছে যেই সেল থেকে যাবে। আচ্ছা। এগুলোকে আরেকবার বলবো? হ্যাঁ, না বুঝছি। আচ্ছা, আর RH টা হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে এত। আর এইচ মানে কি এখানে? RH হচ্ছে একটা কনস্ট্যান্ট। এমনি এটা কোনো নাম নেই মানে? হ্যাঁ, RH এর একটা নাম আছে, এটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। আর হচ্ছে রিডবার্গ। ও রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1.09 10⁻² ন্যানোমিটার। আচ্ছা, ন্যানোমিটার থেকে আমরা মিটারে যাওয়াটাই বেটার। তুমি এই ভ্যালুটা মনে রাখবা, 10.96 × 10⁶ মিটার ইনভার্স। ভ্যালুটা লিখে রাখো, 10.96 10 × টু দি পাওয়ার। 10⁶ মিটার ইনভার্স। আচ্ছা, সেখানে যে আমরা 1/λ যেটা বের করলাম, মানে এই জিনিসটা কি বের করলাম আমরা, মানে তো ওয়েভলেংথটা টোটাল? এই যে আমরা বের করলাম ল্যামডা, আমরা বেসিক্যালি ল্যামডার ভ্যালু বের করতে যাচ্ছি। মানে ও সেই যে আচ্ছা। ইলেকট্রনটা যে এখান থেকে ওখানে যাচ্ছে, হ্যাঁ। সেই ওয়েভলেন্থটাকে আমরা দেখতে পারবো কি পারবো না, নাকি সেটা অ্যাকচুয়ালি আমরা দেখার বাইরে, ওটা হচ্ছে ইনফ্রারেড রিজিয়নে কিনা, বা নাকি সেটা আলট্রাভায়োলেট রিজিয়নে, সেই জিনিসগুলো আমরা বের করতে চাচ্ছি বেসিক্যালি। এই জন্য আমাদের ল্যামডার ভ্যালুটা লাগবে। ও, আর 1/λ হলো কারণ কি? মানে এই ইনভার্সটা? ফর্মুলাটাই হচ্ছে এমন, এই ফর্মুলাটা ও মানে আচ্ছা বের হওয়ার ফর্মুলাটা, এটা সে প্রুফ করছে, বাট প্রুফ আমাদের দরকার নাই। আচ্ছা। আচ্ছা, সো এই জিনিসটা তো ক্লিয়ার। এখন n1 n2 এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন নাম আছে। মানে ইলেকট্রন n1 হচ্ছে কি বললাম, যেখানে সে আসবে, আর n2 হচ্ছে যেখান থেকে আসবে। যদি এমন হয় সে n1 = 1, মানে ইলেকট্রনটা যদি ফার্স্ট শেলে আসে, যেখান থেকে আসুক না কেন, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল, যেখান থেকে আসুক না কেন, যদি ফার্স্ট শেলে আসে, তখন আমরা যেটা পাই সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ। যদি সেকেন্ড শেলে আসে তখন সেটার নাম হচ্ছে বামার সিরিজ। সিমিলারলি প্যাশচেন, ব্র্যাকেট এবং ফুম সিরিজ। এবং এই নামগুলা অবশ্যই অবশ্যই মেমোরাইজ করতে হবে। আচ্ছা ভাই, n1টা হচ্ছে যেখানে আসছে না, নাকি? যেখানে আসছে, রাইট। n1 হচ্ছে যেখানে আসছে, আসছে। আর n2 হচ্ছে যেখান থেকে আসছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো একটু পর্যন্ত কি ক্লিয়ার কিনা দেখো তো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো দিয়ে হচ্ছে এই ম্যাথটা হচ্ছে হিউজ ইম্পর্টেন্ট আর কি, এই টপিকের ম্যাথটা। আমরা এই টপিকের ম্যাথ সামনে দেখব। ওকে। আচ্ছা, কিছু ফর্মুলা ম্যাথ দেখি নরমাল। যেমন এই ম্যাথটা দেখো, হয়তো এমনি পারা যাবে, ট্রাই করে দেখো তো। অ্যাঙ্গুলার মোমেন্টাম জানতে চাচ্ছে, হ্যাঁ। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে যখন বলে দিও তোমাকে থার্ড শেল, দ্যাট মিন্স তুমি এখানে n এর ভ্যালু হচ্ছে 3 ধরে নিবা। থার্ড শেল মানে n এর ভ্যালু 3, h এর ভ্যালু তো আমরা জানি 2π। সো দ্যাটস ইট, এটাই আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এমভিআর। আচ্ছা। mvr এর ভ্যালু আমি জাস্ট nh = 2π, nh/2π এর ভ্যালু বের করব। n এর ভ্যালু 3, h এর ভ্যালু তো মুখস্থ, আর π এর ভ্যালু বসাই। সেটা তো একদম সিম্পল ম্যাথ। সেখানে এমভিআর এ আচ্ছা, এম হচ্ছে ম্যাস, আর হচ্ছে রেডিয়াস, আর ভি দিয়ে কি? ভেলোসিটি। কিসের ভেলোসিটিটা? ওই যে ইলেকট্রনটা মুভ করতেছে সেই ইলেকট্রনটার ভেলোসিটি। ওই যে আমরা আচ্ছা। বললাম না, নরমাল যে মোমেন্টাম সেটা হচ্ছে mv। মোমেন্টাম মানে কি ছিল, ম্যাস ইনটু ভেলোসিটি। ভেলোসিটি, হ্যাঁ। সেই ভিটাই আর কি এখানে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, নাম্বার 2টা দেখি। হুম। আচ্ছা, একটা জিনিস তোমাকে বলা হয় না, এনার্জি শেলগুলোকে KLMN দিয়ে ডিনোট করা হয়। ক্যাপিটালের KLMN। কে মানে হচ্ছে ফার্স্ট শেল, এল মানে হচ্ছে সেকেন্ড, এম মানে হচ্ছে থার্ড, আর এন মানে হচ্ছে ফোর্থ শেল। অবশ্যই ক্যাপিটালে লিখতে হয়। যখন তোমাকে এখানে বলে দিল এম অরবিটাল,
দ্যাট মিন্স এটা হচ্ছে থার্ড শেপ, এটা আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা KLMN এই সিরিয়ালটা জাস্ট মনে রাখলেই হলো। আচ্ছা এই ম্যাথটা একটু দেখি আমরা। আমাদের ফার্স্টে বললো হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে। সো এটা তো প্রিটি মাচ এই ম্যাথটার মতোই না হ্যাঁ ফার্স্ট পোর্শনটা, কাজ আমাদের n এর ভ্যালু বলে দিল, দেন আমরা অটোমেটিক্যালি এটা বের করে ফেললাম। এবং যেহেতু এখানেও n = 3, বেসিক্যালি এটার রেজাল্টটাও সেম হবে, এই রেজাল্টটাই আসবে অবশ্যই। হ্যাঁ আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে ওই অরবিটটার রেডিয়াস তোমাকে বলে দিল 3.6 × 10⁻⁻10, তাহলে কোশ্চেনটা হচ্ছে সেই ইলেকট্রনের ভেলোসিটি কত হবে, এটা কি বের করা যায়? দেখো তো। এটা হচ্ছে রেডিয়াসটা না 3.6 ইনটু এটা হ্যাঁ 10⁻⁻10, হ্যাঁ বাট মোস্ট অফ দ্য কেসই এক্সামে দেওয়া থাকবে না ইলেকট্রনের ম্যাথটা। আচ্ছা এ, 963 না নাকি? একটু দাঁড়াও, এই রেজাল্ট আসছে? হ্যাঁ আমি তো সেম জিনিসই করলাম। আচ্ছা তুমি তার এক কি মিনিট ভ্যালু 10⁻⁻10 হ্যাঁ 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 সেম নিচ্ছি সেম তো? সেম জিনিস হ্যাঁ আমারটা রেজাল্ট ক্যালকুলেটর সেম অন্য আসছে? অন্য মোডে ছিল হ্যাঁ সেম সেম আসছে। আচ্ছা ঠিক আছে, একটু 1 মিনিট ওয়েট করো। আচ্ছা তুমি এই কোশ্চেনটা একটু দেখো, এটা হয়তো ইজিলি এখন পেরে যাবে, এই যে নাম্বার 2.3টা। আচ্ছা এটা কিভাবে অ্যাপ্রোচ করতেছো, জি ভাইয়া এটা কিভাবে আগাচ্ছ এই 2.3টা? আমি তো আগে নেই বুঝলাম না এটা। আচ্ছা তুমি শোনো না, এটা এটা 2.3টা ট্রাই করতে বলছিলাম। ও আচ্ছা 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 এখন আচ্ছা দেখো এটা বেশ সহজ শুনি একটা নাই।
জাস্ট তোমাকে ব্যাসার্ধ রেডিয়াস দিয়ে দিল আর ভেলোসিটি দিয়ে দিল। সো যেহেতু তোমাকে ভি দিয়ে দেওয়া আর দিয়ে দেওয়া, তার মানে তুমি ইজিলি এখান থেকে এন বের করে ফেলতে পারবা। হ্যাঁ। সো এটাই তোমাকে বের করতে বলছে, জাস্ট কোন অরবিটে সে মুভ করতেছে, দ্যাটস ইট। আচ্ছা, আর এন এর তো কোনো ইউনিট হবে না যেহেতু অরবিট। না, এন এর কোনো ইউনিট হবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দেন নাম্বার 4 হচ্ছে ওই একই ফর্মুলা দিয়ে এখানে রেডিয়াসটা বলে দিল, এখানে হচ্ছে তোমাকে ভেলোসিটি বের করতে বলবে। মানে তোমাকে এখানে ভ্যারিয়েবল বেসিক্যালি হচ্ছে ভি, আর এবং এন। তোমাকে এই তিনটা থেকে যে কোনো দুইটা বলে দিবে, একটা বের করতে বলবে। মেইন কথা আচ্ছা হচ্ছে এটাই। এখানে হচ্ছে আর আর হচ্ছে এন দিয়ে দেওয়া, এই যে দেখো এন এর ভ্যালু 3, আর এর ভ্যালু এটা, তোমাকে হচ্ছে ভি বের করতে বলতেছে। সো এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দিবে আর একটা বের করতে বলবে, এটাই হচ্ছে মেইন কথা। হুম। ভেলোসিটির আচ্ছা, ইউনিট এখানে মিটার পার সেকেন্ডই হবে না? হ্যাঁ, আমরা মিটার পার সেকেন্ড ইউজ করবো অলওয়েজ। মানে যদি আচ্ছা। সেন্টিমিটার পার সেকেন্ডে থাকে বা অন্য হ্যাঁ। কিছু থাকে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। মাঝে মাঝে কিলোমিটার পার আওয়ার থাকে। সো কিলোমিটার পার আওয়ার যদি থাকে, হুম। সেই কেসে আমরা সেটাকে 3.6 দিয়ে গুণ ভাগ করে হচ্ছে আমরা কনভার্ট করে নিই। হুম। বা আমরা নরমালি তো কনভার্ট করতে পারি, তাই না? কিলোমিটার থেকে হ্যাঁ হ্যাঁ। মিটার, আওয়ার থেকে সেকেন্ড, ওটা ওটা সমস্যা হবে না। আচ্ছা, দেন হচ্ছে 2.5 নাম্বারটা, আমরা কি এই ফর্মুলাটা আগে দেখছি কিনা? এই সি ইকুয়ালস টু ল্যামডা ভি। এটা 9-10 এর বইয়ে ছিল কিন্তু আমাদেরকে আর কি পড়ায় নাই এটা, জন্য আমরাও তেমন একটা গুরুত্ব দেই নাই, খালি আচ্ছা, ঠিক আছে। ফর্মুলাটা বই লেখা ছিল। আচ্ছা, সি ইকুয়ালস টু ল্যামডা ভি। ল্যামডা হচ্ছে এখানে ওয়েভলেন্থ, আর নিউ, ভি বলতে এখানে বেসিক্যালি আমরা নিউ বুঝবো। এখানে নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি যখন মাল্টিপ্লাই করা হবে, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভেলোসিটি। এবং এটা হচ্ছে এই আমরা যেহেতু এখানে লাইট নিয়ে কথা বলতেছি, সো অলওয়েজ এই সি এর ভ্যালুটা হবে হচ্ছে 3 × 10⁸। এটা তো আমরা জানি যে লাইটের আচ্ছা, ভেলোসিটি এখানে 3 ল্যামডা লক্ষ কিলোমিটার। ডেল ই দিয়ে কি বোঝাচ্ছে এখানে? ডেল ই হচ্ছে এনার্জি ডিফারেন্স। ওই যে আমরা আচ্ছা। বোর্ডের অ্যাটমে দেখলাম না যে E2 হ্যাঁ হ্যাঁ। - E1, ওই হ্যাঁ। জিনিসটা হচ্ছে এখানে ডেল ই। ডেল ই ইকুয়ালস টু এইচ নিউ, সেটা তো আমরা দেখছিলাম। হুম। আচ্ছা, আর সি ইকুয়ালস টু হচ্ছে নিউ ল্যামডা, এন্ড নিউ ইকুয়ালস টু আবার তাহলে কি লিখতে পারি? সি বাই ল্যামডা। হ্যাঁ। তাহলে তার মানে এইচ নিউ কে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, এখানে কি মিউর কোনো আছে, ফিক্সড কোনো ভ্যালু আছে নাকি এটা ডিপেন্ড করে না, ইয়ার নিউ এর উপরে? ভ্যালু তো চেঞ্জ, আমরা ওই যে ল্যামডা বা নিউ এর ভ্যালু হচ্ছে ওই ফর্মুলা দিয়ে বের করব। হ্যাঁ ওই যে আমরা দেখলাম না হ্যাঁ। যে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে আর এইচ 1 বাই এন 1 স্কয়ার মাইনাস 1 বাই এন 2 স্কয়ার। হুম। সো ওই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ল্যামডার ভ্যালু বের করব, এবং ল্যামডার ভ্যালু বের করে এই ফর্মুলায় বসায় দিব, ডেল ই ইকুয়ালস এইচ সি বাই ল্যামডা। আচ্ছা। আচ্ছা, দেন এখন দেখো তো 2.5 ম্যাথটা আশা করি এখন বুঝার কথা। হুম। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে কিছু এক্সারসাইজ, এগুলো আশা করি এর মধ্যে যে কোনো একটা তুমি হচ্ছে, আচ্ছা তোমাদের কি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্সন আগে ছিল? ভোল্ট থেকে জুল না, করি নেই মনে হয়। আচ্ছা, ইলেকট্রন ভোল্ট থেকে জুল, এটা খুব একটা খাতায় লিখে রাখো। হ্যাঁ। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। ওই যে ইলেকট্রনের চার্জ যেটা ছিল ওটাই বেসিক্যালি 1.6 × 10⁻⁻19 -19 জুল। জুল। 19 হ্যাঁ। হ্যাঁ। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে এত জুল। আচ্ছা, এখন দেখো তো 2.2টা সলভ করা যায় কিনা।
হ্যাঁ ভাই আসছে। মিলছে অ্যান্সার না? হুম। আচ্ছা ঠিক আছে। ওকে, ফর্মুলা 1 থেকে 7 পর্যন্ত একটু দেখো তো পরিচিত কিনা। 1 2 দেখার দরকার নাই, 3ও দেখার দরকার নেই, নাম্বার 4 থেকে। নাম্বার 4টা তো পরিচিত তাই না? হ্যাঁ 5 6 7 ফর্মুলাটা আমরা আপাতত দেখবো না, একটু পরে দেখবো। নাম্বার 7টা, 8 নাম্বারটা তো পরিচিত। এখানে 1 আচ্ছা 7 আর 8 নাম্বারটা বেসিক্যালি একই জিনিস। এখানে আমরা আগে কি লিখছিলাম, 1 বাই ল্যামডা লিখছিলাম না 8 নাম্বারে? হ্যাঁ 7 নাম্বারে দেখো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে নিউ বার, হুম এবং এর জন্য এখানে নিউ বার বসায় দিচ্ছি, দ্যাটস ইট। মানে এটা জাস্ট আরেকটা ফর্মুলা, নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা। এটা নরমালি আমাদের কমই কাজে লাগবে। জাস্ট হুম একটা যদি জেনে রাখো, যদি ইন কেস অবজেক্টিভে চলে আসে, ল্যামডাকে জাস্ট ইনভার্স করলেই নিউ বার পাওয়া যায়। হুম। 8 নাম্বার এখানে জেড মানে কি বোঝাচ্ছে? জেড মানে হচ্ছে বেসিক্যালি, আমরা তো হাইড্রোজেন দিয়ে কাজ করছি অলওয়েজ, মানে হাইড্রোজেন দিয়েই কাজ করব, তাই আমরা এখানে জেড লিখি নাই। মানে জেড মানে হচ্ছে এখানে বেসিক্যালি অ্যাটমিক নাম্বার। তো হাইড্রোজেনের ও কেসে অ্যাটমিক নাম্বার 1, দ্যাটস ওয়াই আমরা আর আগে জেডটা লিখি না নাই, এবং লিখলেও আমাদের হয়। লেখা লাগবেও না। হ্যাঁ আমরা অলওয়েজ হাইড্রোজেন দিয়েই কাজ করব। জি। আচ্ছা, এখন আরো কিছু বোর্ড কোশ্চেন দেখি এখন। আচ্ছা, আরেকটা কথা বলা হয় নাই, আমরা যে লাইম্যান বামার প্যাশ্চেন বলছি, হ্যাঁ, হুম যদি আমি কখনো বলি যে বামার সিরিজের ফার্স্ট লাইন, তার মানে আমি বুঝাচ্ছি 3 থেকে 2 তে আসছে। যদি বলি বামার সিরিজের সেকেন্ড লাইন, দ্যাট মিন্স 4 থেকে 2 তে আসছে। বামার সিরিজের থার্ড হ্যাঁ ভাই লাইন আবার বলুন তো, একটু 5 বুঝি নাই থেকে। জিনিসটা। যদি বলি যে বামার সিরিজের ফার্স্ট লাইন, হ্যাঁ তখন হচ্ছে 3 থেকে 2 তে আসছে। যদি বলি বামার সিরিজের সেকেন্ড লাইন, তখন মানে হচ্ছে 4 থেকে 2 তে আসছে। ও বামার আচ্ছা সিরিজের আচ্ছা। থার্ড লাইন 5 থেকে 2 তে আসছে। আচ্ছা, এখন কিছু কোশ্চেন দেখি। আচ্ছা, নাম্বার সি, দেখো তো এটা পারা যায় কিনা। আচ্ছা, এখানে একটা কথা বলে দেই, এল এম এস নিয়ে আমাদের আপাতত আলোচনার দরকার নেই। আমরা আপাতত n ইকুয়ালস টু 4 নিয়ে দেখবো, হ্যাঁ, এগুলো আমরা হুম। পরে দেখবো। এল এম এস নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, এখন সি নাম্বারটা দেখো তো কিরকম হতে পারে। এটা বাংলাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি না। আচ্ছা, এখানে এই যে ফার্স্টে বলছে না যে এ এ অ্যাটমটা, এখানে বললো তোমার এ জায়গায় যদি আমরা হাইড্রোজেন চিন্তা করি, মানে হুম চিন্তা করে না, হাইড্রোজেন অ্যাটমের কেসে ইলেকট্রন যখন মুভ করবে একটা অরবিট থেকে অন্য অরবিটে, লোয়েস্ট এনার্জি কত হতে পারে, মানে এই 4th অরবিট থেকে যদি অন্য কোনো অরবিট থেকে 4th অরবিটে আসে, তাহলে লোয়েস্ট এনার্জির অ্যামাউন্টটা কত হবে। কোশ্চেনটা কি বুঝতে পারছো? হ্যাঁ
কোন কোন অরবিটাল থেকে যদি ফোর্থ অরবিটালে আসে লোয়েস্ট এনার্জির অ্যামাউন্টটা কত হবে। এখন এটা আমাদের চিন্তা করতে হবে যে কোন শেল থেকে ফোর্থ শেলে আসলে লোয়েস্ট এনার্জি হবে, ফিফথ, সিক্সথ, সেভেন। অবভিয়াসলি যখন ফিফথ থেকে আসবে তখন এনার্জির অ্যামাউন্টটা সবচেয়ে লোয়েস্ট হবে, তাই না? হ্যাঁ। বুঝলি তো? যখন সিক্স থেকে আসবে তখন একটু বেশি হবে, যখন সেভেন থেকে আসবে তখন একটু বেশি হবে। হুম। তো এটাই ছিল ট্রিকি পার্ট, আমাদের একটু বুঝলেই হবে যে যখন মানে তোমাকে বেসিক্যালি কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যখন ফিফথ শেল থেকে ফোর্থ শেলে ইলেকট্রন আসবে তখন কতটুকু এনার্জি পাওয়া যাবে। মেইন কোশ্চেন হচ্ছে এটা, এটাকেই হচ্ছে এভাবে লিখছে। এখন ভাই কি আমরা বোঝা এটা যাচ্ছে কিভাবে কোশ্চেনটা? বুঝবো যে কোন ছেলে থেকে আসলে একটু বেশি হবে বা কম হবে, এটার কি কোনো ইয়ে ওই যে আছে? বললাম কাজ সবচেয়ে কাছে যেটা, হ্যাঁ, সবচেয়ে কাছে যেটা। কাছে থাকলে তো সবচেয়ে ফোরের সবচেয়ে সর্বনিম্ন হবে নাকি এরকম? হ্যাঁ, কাছে থাকলে হচ্ছে সর্বনিম্ন হবে। মানে N2 এর ভ্যালু হচ্ছে যত কম হবে হুম। ততই হচ্ছে N1 তো ফিক্স, এখানে N1 তো 4, হ্যাঁ। এটা তো কোশ্চেনে দিয়ে দেওয়া। হ্যাঁ। N2 এর ভ্যালু যত কম হবে ততই হচ্ছে এনার্জির অ্যামাউন্টটা কম হবে, আচ্ছা, মানে যত গ্যাপ বাড়তে থাকবে তত আরো গিয়াটাও বাড়তে থাকবে এনার্জি না বেশি হবে। এরকম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝছি। এনার্জি বেশি হবে। তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি বের করতে হবে যে ফিফথ শেল থেকে যখন ফোর্থ শেলে আসবে তখন কতটুকু এনার্জি পাওয়া যাবে। এটা হচ্ছে হুম। মেইন কোশ্চেন। এটা ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। এখন দেখো তো বের করা যায় কিনা অ্যান্সারটা। জাস্ট 1 মিনিট চেষ্টা করো, তারপর আমরা অ্যান্সারটা দেখতেছি। ফোর এইটি সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান টু দি পাওয়ার সিক্স আসে। না, তুমি 487 কারণ কি, পয়েন্ট এই অ্যান্সার আসছে। আমি তো প্রসেসটা তো এটাই ফলো করলাম। আচ্ছা, একটু ও আচ্ছা, আবার দেখো তো ওদেরটা কোন মনে হয় জায়গায়। ইয়াতে ছিল, ওই ন্যানোমিটারে ছিল, আমি তো মিটার ধরে করলাম, এই জন্য মনে হয়। কোনটা ন্যানোমিটার ছিল? ওই না, আমি আর এইচ তোমাকে এর বললাম না ভ্যালুটা হচ্ছে 10.97 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ধরে করতে। আমি যে হ্যাঁ। ভ্যালুটা বললাম আর এইচ ওটা হ্যাঁ ধরে করছো। হ্যাঁ, ওই ভ্যালু ধরেই করছি। তাহলে তো চলে আসার কথা। আচ্ছা, তুমি এখানে বলো তো ল্যাবটা কত আসছে তোমার। আচ্ছা, একটা মিনিট, আমি একটু একটু জিনিস ঠিক তুমি করে নিই। ইনভার্স করতে ভুলে গেছো কিনা একটু চেক করে দেখো তো। না, ইনভার্স করছি ভাইয়া। একটা মিনিট, মিলে যাবে এখন, বুঝছি। আচ্ছা, হ্যাঁ ভাই, আসছে, মিলছে। আচ্ছা, সো বোর্ড আমার ওই কোশ্চেন আমরা সলভ করতে পারতেছি মোটামুটি, তাহলে বোঝা যাচ্ছে যে ঠিক দিকে আগাচ্ছে। আচ্ছা, এই সিমিলারলি 1 মিনিট, এটা কোনটার ই দিয়ে ভার্সন? বুঝাচ্ছে, ই দিয়ে বুঝায় যে এনার্জি অফ ফ্লাইট না? ই কোথায় ভাইয়া? না মানে ই আমরা তো যে নাই। ই আচ্ছা, ইকুয়াল ই, টু, হ্যাঁ, ক্যাপিটাল ই। হ্যাঁ, হ্যাঁ ক্যাপিটাল ই। ই মানে এনার্জি অফ লাইট বলতে অ্যাকচুয়ালি ওই যে যে ইলেকট্রনটা ট্রান্সফার হ্যাঁ। হচ্ছে ওই ইলেকট্রন কতটুকু এনার্জি এমিট বা রিলিজ করছে, ও ওটাই। আচ্ছা। হ্যাঁ, বেসিক্যালি আমরা যে লাইটটা দেখতে পাচ্ছি সেই লাইটের এনার্জিও বলা যায়, বিকজ এমিশনটা তো আমরা লাইট হিসেবেই দেখতে পাচ্ছি, হুম। একই কথা বলা যায়। আচ্ছা, নাম্বার 6 এ ডি নাম্বারটা কিভাবে করবা দেখো তো, বোঝা যাচ্ছে কিনা। এটা পারলে আর করার দরকার নেই, জাস্ট দেখো বোঝা যাচ্ছে কিনা কিভাবে করতে হবে। একটু ইংলিশে বলবেন, আর বাংলাটা ক্লিয়ার আচ্ছা, না।
ডি নাম্বারটা না, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে এই মডেলটাতে মানে তোমাকে অ্যাজিউম করে নিতে বলছে এই মডেলটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের কেসে। তো বললো যে এইখানে যে ইলেকট্রন ট্রান্সফারটা হচ্ছে বা ইলেকট্রনের যে জাম্পিংটা হচ্ছে, এইখানে এনার্জি এমিশনের অ্যামাউন্টটা কত এবং সেখানে ওয়েভলেন্থটা কত। ইলেকট্রন যে এখান থেকে কোন শেল থেকে কোন শেলে আসছে দেখতেছো, KLM, মানে থার্ড শেল থার্ড থেকে শেল ফার্স্ট থেকে শেলে ফার্স্ট শেলে, আসতেছে। হ্যাঁ সো এই মানে এই ট্রানজিশনে কতটুকু এনার্জি এমিশন হয়েছে এবং তাতে আমরা কোন কালার দেখতে পাবো, কোন কালার তো আপাতত না, কোন ওয়েভলেন্থ পাবো, কত ওয়েভলেন্থ পাবো সেম সেটা ভাবে হচ্ছে তোমার আগের কাছে জানতে মতোই তো। চাওয়া হচ্ছে। হ্যাঁ, সো এখানে N1 হচ্ছে হ্যাঁ জাস্ট 1 আর N2 হচ্ছে 3। 3, হ্যাঁ বাকি তারপর বাকিটুকু তো পারাই যাবে, তাই না? পারবো। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা মোটামুটি বুঝতে পারতেছি এবং একটু পরে হচ্ছে আমাদের হচ্ছে বই থেকে এটা মুখস্থ করে নিতে হবে। এখানে তো আমরা ল্যাম্বডা বের করতে বললো দেখলাম, বাট অনেক কেসে এরকম হয় কি যে তোমাকে বলে যে কোন কালার দেখা যাবে, তো হ্যাঁ এই জন্য হচ্ছে তোমাকে স্পেকট্রামটা মুখস্থ করে ফেলতে হবে যে এই ওয়েভলেন্থ থেকে এই ওয়েভলেন্থ হচ্ছে কোন কালার। তো তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ আমরা এই কালার দেখতে পারবো। দেন 9 এর সি নাম্বার, রাজশাহী বোর্ড 2015, এটা কি পারা যাবে দেখো তো? 9SC, আচ্ছা 2 নম্বর মডেল ইলেকট্রনে তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি ওয়েভলেংথ বোঝাচ্ছে? ওয়েভলেন্থ, ও আচ্ছা ওয়েভলেন্থ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ল্যাম্বডা। হ্যাঁ ভাই এটা পারা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা না হ্যাঁ গেলাম, তোমাকে তো পারবো। পাঠাই দিছি, তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো আর কি বোর্ড কোশ্চেন আচ্ছা গুলা। আচ্ছা আচ্ছা দেন, আচ্ছা এটা মোটামুটি সেম জিনিসই। ঠিক আছে, আমরা এই টপিক নিয়ে যাচ্ছি না, নেক্সট টপিকে চলে যাই। ওকে, আচ্ছা এখন যেটা দেখবো হচ্ছে কিছু বিক্ষিপ্ত কিছু টপিক। ফার্স্টে হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন। তো ডি ব্রগলি ইকুয়েশনের যে মেইন কথাটা, কোনো প্রুফ টুফ আমাদের লাগবে না, আমরা খালি একটা ফর্মুলা মুখস্থ রাখবো, ল্যামডা ইকুয়ালস H/mv। ফর্মুলা দেখা যাচ্ছে না? হ্যাঁ ল্যামডা ইকুয়ালস H/mv। এখানে ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ, এমটা হচ্ছে মাস, ভিটা হচ্ছে ভেলোসিটি। নাম কি লটার? এটা হচ্ছে ডি ব্রগলি ল, ডি ব্রগলি ইকুয়েশন বলা যায় এটাকে আর কি। এই ল্যামডা ইকুয়ালস H/mv হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন। আচ্ছা এখানে প্রুফ টুফ তেমন কিছু আমাদের লাগবে না, কিভাবে আসছে না আসছে এটা আমাদের জানার প্রয়োজন নাই। আচ্ছা দেন হচ্ছে ইলেকট্রনের যে, ইলেকট্রনের কিন্তু অ্যাকচুয়ালি দুইটা প্রপার্টি। হ্যাঁ, ইলেকট্রনকে আমরা একটা লাইভ পার্টিকেলে বলতে পারি, আবার ইলেকট্রনকে ওয়েভে বলতে পারি। সো ইলেকট্রনের দুইটা নেচারই এক্সিস্ট করে। এই জন্যই হচ্ছে এখানে ল্যামডা দিয়ে বোঝানো হচ্ছে ইলেকট্রনের ওয়েভলেন্থ মানে ওয়েভ প্রপার্টি, আর এমভি হচ্ছে পার্টিকেল প্রপার্টি বোঝাচ্ছে। কারণ ওয়েভলেন্থ অ্যাকচুয়ালি কার থাকে, একটা ওয়েভেরই তো থাকে, তাই না? হুম তো এই ল্যামডা দিয়ে তার ওয়েভ প্রপার্টিটাকে বোঝানো হচ্ছে। এবং একটা ম্যাস আর ভেলোসিটি, ওয়েভের তো কখনো ম্যাস থাকে না, ম্যাস থাকে হচ্ছে একটা পার্টিকেলের, ভেলোসিটি থাকে পার্টিকেলের। দ্যাটস ওয়াই এই এমভি দিয়ে বা মোমেন্টাম দিয়ে তার পার্টিকেল নেচারকে হচ্ছে বোঝানো হচ্ছে। আচ্ছা এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট তোমার এই ফর্মুলাটা 2 নাম্বার বা 2 নাম্বারের প্রশ্ন হাতে এক্সপ্লেইন করতে হতে পারে, অথবা হচ্ছে অবজেক্টিভে আসতে পারে, এই আর কি, আর কিছু। ওকে দেন আমরা দেখি হচ্ছে সিম্পল কিছু ম্যাথ। দেখো এখানে জিজ্ঞাসা করলো হচ্ছে, আচ্ছা কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে কিনা একটু দেখো আগে। 2.6, না ভাই এটা একটু বুঝাই দেন, বুঝি নেই তেমন।
হ্যালো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ভাইয়া কি বলে যে আমাকে উনি যার কাছে, তুমি তো মনে হয় নুরুল ইসলামকে চিনো তাই না, মানে যে হচ্ছে যার সাথে কমিউনিকেশন করা হয় আর কি। তো আঙ্কেল কি বলছিল যে ফিজিক্স আর ম্যাথ পড়ার কথা, এরকম কিছু বলছিল? ভাই এখনো মানে কোনো কথা ফাইনাল হয় নাই, মানে আজকের ক্লাসটা করেই সব ফাইনাল হবে। এমনি আমার আচ্ছা জানার মতে আচ্ছা। তো তিনটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। উনি আমাকে এখন বলতেছে হচ্ছে ম্যাথ আর ফিজিক্স। তাহলে তুমি কি একটু আঙ্কেলকে বলবা যে ওনাকে যাতে বলে দেয় যে তিনটাই, বা আমি আসলে বুঝতেছি না। উনি আমাকে বলতেছে যে আপনি কেমিস্ট্রি কেন পড়াচ্ছেন, আপনার তো ম্যাথ ফিজিক্স পড়ানোর কথা, এরকম আর কি কিছু ব্যাপার। আমি তো আসলে, আমার তো মনে ছিল না কোন সাবজেক্ট। তো আঙ্কেল যদি ওনাকে একটু ক্লিয়ার করে দিত তাহলে মেবি আচ্ছা আচ্ছা, বেটার হতো। আমি বলে দিব, ক্লাস শেষ করে ফোন দিতে বলে দিব। আচ্ছা ঠিক আছে। আজকে একটু বলে, উনি এখনই আমাকে বলতেছে যে আপনার তো কেমিস্ট্রি পড়ানোর কথা ছিল না, এই সেই বলতেছে। আমার তো আসলে মনে ছিল না যে কোন কোন সাবজেক্ট। তুমি একটু আচ্ছা ক্লিয়ার আচ্ছা করে আচ্ছা, বলে দিব আমি। আচ্ছা ঠিক আছে। আম দেন হচ্ছে এমভিআর, এইখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে বোর মডেলে থার্ড শেলে যখন একটা ইলেকট্রন কমপ্লিট রোটেশন করবে তখন সে কয়েকটা ওয়েভ ক্রিয়েট করবে। মানে একটা ইলেকট্রন যখন ধরো এই যে থার্ড শেলে ঘুরতেছে, এটা সাপোজ হচ্ছে থার্ড শেল, হ্যাঁ, হুম। এখানে ঘুরতে ঘুরতে সে কয়েকটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করবে। মানে ওয়েভ সম্বন্ধে তো, আচ্ছা ওয়েভটা জিনিসটাকে একটু আগে দেখাই। আম, আচ্ছা, সাপোজ একটা ওয়েভ কখন কমপ্লিট হয়, যখন এভাবে সে এখানে একটা ওয়েভ কমপ্লিট হলো, হুম। তারপর আমি যদি সেম ভাবে আরেকবার করি, তাহলে এখানে একটা ওয়েভ কমপ্লিট হলো। মানে সে যখন আবার আগের পজিশনে চলে আসবে তখন এই যে আগের যে পজিশনে আসলো সেই এখানে তাকে আমি বলতে পারি একটা ওয়েভ কমপ্লিট হলো। আবার যখন এখানে আসবে তখন আমি বলতে পারি যে আরেকটা ওয়েভ কমপ্লিট হলো। একটু একটু হ্যাঁ ক্লিয়ার তাই না? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে এই জায়গাটাতে ইলেকট্রন তাহলে কয়টা ওয়েভলেন্থ কমপ্লিট করলো। এখানে একবার ঘুরে আসলো আগের পজিশনে, আবার এখানে আসলো আগের পজিশনে, আবার এখানে আসলো আগের পজিশনে। এরকম ভাবে যখন সে আগের পজিশনে ফিরে আসে তখন আমরা বলি সে একটা রোটেশন কমপ্লিট করলো। হুম। একটু ক্লিয়ার না? হ্যাঁ, একটা ক্লিয়ার। আবর্তন কমপ্লিট করলো। তো সে এখানে এই কথাটাই বলতেছে যে যখন একটা ইলেকট্রন থার্ড শেলে থাকবে তখন সে কয়টা ওয়েভলেন্থ ক্রিয়েট করবে, কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, মানে কয়টা কমপ্লিট ওয়েভলেন্থ ক্রিয়েট করবে, সেটাই হচ্ছে কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে। থার্ড থার্ড সেলে তাহলে থাকলে না? থার্ড শেলে থাকলে আচ্ছা কয়টা আচ্ছা। ক্রিয়েট করবে, এটা হচ্ছে জানতে চাওয়া হচ্ছে। হুম। আচ্ছা, তো এখন আমরা দেখি mvr ইকুয়ালস nh/2 এটা আমরা জানি, হ্যাঁ আর ল্যামডা ইকুয়ালস h/mv সেটাও জানি। হ্যাঁ। আচ্ছা, সো এখানে এক মিনিট দাঁড়াও। ল্যামডা, আচ্ছা, 2πr ইকুয়ালস টু n ইনটু ল্যামডা। আচ্ছা, h/mv এর জায়গায় কি আমরা ল্যামডা দিয়ে রিপ্লেস করতে পারি না? যেহেতু আমরা জানি ল্যামডা ইকুয়ালস h/mv। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কি এই কোশ্চেনটা লিখতে পারি 2πr ইকুয়ালস টু n/ল্যামডা? হুম, হবে। জাস্ট ভ্যালু প্লেস করে দিলাম। হ্যাঁ। আচ্ছা, এখন এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু 3। 3। তার মানে 2πr ইকুয়ালস টু কি 3 ল্যামডা। হুম। আর 2πr মানে আমরা কি জানি, সার্কামফারেন্স। হ্যাঁ, সার্কামফারেন্স। হ্যাঁ। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে সার্কামফারেন্সটা সেটা হচ্ছে ওয়েভলেন্থের 3 গুণ। তার মানে সে কয়টা ওয়েভ কমপ্লিট করবে অ্যাকচুয়ালি? 3টা। ধরো আমি তোমাকে বলে দিলাম একটা হ্যাঁ জিনিসের ওয়েভলেন্থ হচ্ছে 5 আর হ্যাঁ সার্কামফারেন্স হচ্ছে 15। তার মানে সে সেখানে কি 3টা ওয়েভলেন্থ কমপ্লিট করতে পারবে? হ্যাঁ, 3টা। এটাই তো হওয়া উচিত তাই না? হ্যাঁ। সেখানে সেটাই 2πr ইকুয়ালস টু যেহেতু 3 ল্যামডা, দ্যাট মিন্স মানে হচ্ছে 3টা সে করবে। ওই থার্ড শেলে থাকতে 3টা ওয়েভলেন্থ কমপ্লিট করতে পারবে। আচ্ছা আচ্ছা ভাই, একদম আচ্ছা, ফার্স্ট লাইনে যে আমরা mvr ইকুয়াল টু nh/2 পাই, মানে এটা আমরা কিভাবে বুঝবো যে এই ফর্মুলাটা ইউজ করতে হবে এই জায়গাটাতে? এই যে এটা হচ্ছে মানে আমাদের এই জায়গাটাতে আমাদের এমভিআর জিনিসটা কেন লাগলো, কজ আমি এখানে
এইচ এম আর ভি, মানে আমি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি অ্যাপ্লাই করার জন্য আমার তো এম ভি আনা লাগবে। হুম। বুঝতেছো? মানে আমি হ্যাঁ। তো এইচ বাই এম ভি যদি না আনি বা এইচ এম বাই এম ভি না থাকলে তো আমি ল্যামডার ভ্যালু বসাতে পারবো না, এবং এম ভি এর অ্যাপ্লাই না করলে আমি ল্যামডাটাকেও আনতে পারবো না। হুম। আচ্ছা। ব্যাপারটা বুঝছো? এম ভিটাকে এই পাশে নিয়ে আসতেছি, এখন নিয়ে আসার জন্য তো এই পাশে এম ভি আর থাকা লাগবেই। হ্যাঁ। এই জন্যই হচ্ছে জিনিসটা আনা হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা ক্লিয়ার তো, তাই না? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, দেন আমরা দেখি হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে আগে একটু কথা হয়েছে, এখন ডিটেইলসে বলি। সে জাস্ট একটা সিম্পল কথা বলছে যে একই সময় ইলেকট্রনের যে মোমেন্টাম আর পজিশন সেটা ডিটারমাইন ডিরেক্টলি করা যায় না, মানে অ্যাবসলিউটলি কখনোই মোমেন্টাম আর পজিশন ডিটারমাইন করা যায় না, সেটা সবসময় একটা প্রবাবিলিটি থাকবে, এক্স্যাক্টলি বের করতে পারবো না। এই যে এখানে দেখো ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন এইচ বাই 4 পাই। এখানে ডেল এক্স মানে বোঝাচ্ছে পজিশনের যে আনসার্টিনিটি, সরি পজিশনের যে আনসার্টিনিটিটা। মানে কি, ধরো আমি তোমাকে বলে দিলাম যে আমি এখান থেকে 100 মিটার এরিয়ার মধ্যে থাকবো, হুম। আর তাহলে আমার পজিশনের আনসার্টিনিটি হচ্ছে 100 মিটার। বুঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। আর আমি ধরো তোমাকে বলে দিলাম আমার মোমেন্টাম হচ্ছে 100 থেকে 500 কেজি মিটার পার সেকেন্ড হবে। দ্যাট মিনস আমার যে মোমেন্টামের যে আনসার্টিনিটি সেটা হচ্ছে 400, মানে এখান থেকে এখানে যে কোনো জায়গায় হতে পারে। আচ্ছা ভাই, প্রিন্সিপালটা এটা একটু আবার বলবেন? নেটওয়ার্কটা আছে। একটু ইয়া ছিল বলে আমি একটু অতটা ক্লিয়ার শুনতে পারি নাই। আচ্ছা, প্রিন্সিপালটা একটু এখানে আবার বলেন। প্রিন্সিপালটা হচ্ছে হ্যাঁ। কোন একটা ইলেকট্রনের বা কোন একটা পার্টিকেলের পজিশনের আনসার্টিনিটি আর মোমেন্টামের আনসার্টিনিটি, এই দুইটার গুণফল অবশ্যই এইচ বাই 4 পাই এর চেয়ে বেশি বা ইকুয়াল হবে। হুম। মানে এই, মানে কি, ডেফিনেট একটা আনসার্টিনিটি অলওয়েজ থাকবে, তার চেয়ে বেশি হতে পারে, বাট অ্যাট লিস্ট এতটুকু আনসার্টিনিটি থাকবেই। একটু কি বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, আনসার্টিনিটি জিনিসটা কি বলছে এটা কি শুনতে পাইছিলা? হ্যাঁ, বুঝছি, শুনছিলাম। আচ্ছা, তার মানে এখন আমি বুঝতে পারলাম। এখন দেখো এই গুণফলটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নেই, তার মানে কি আমি এটা বুঝতেছি না যে পজিশন যত বেশি ফিক্সড মোমেন্টাম তত বেশি আনফিক্সড? কি, ও আচ্ছা, হ্যাঁ, পরে দিয়ে চলে গেলে চেঞ্জ হবে। হ্যাঁ। হ্যাঁ, এটা যদি বেড়ে যায় এটা কমে যাবে। ডেল এক্স বেড়ে যাওয়া মানে পজিশনের আনসার্টেনিটি বেড়ে যাওয়া, হ্যাঁ। তার মানে তখন মোমেন্টামের আনসার্টেনিটি কমে যাবে। হুম। অথবা ডেল পি যদি বেড়ে যায়, সিমিলারলি ডেল এক্সটা কমে যাবে। ডেল এক্স দিয়ে তার এখানে কি মানে কি, বোঝাচ্ছে জানি ভাইয়া? ডেল পি হচ্ছে মোমেন্টামের আনসার্টেনিটি, আর এক্স হচ্ছে পজিশনের। ডেল এক্স হচ্ছে পজিশনের আচ্ছা আনসার্টেনিটি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো তার মানে হচ্ছে একটু এই ফর্মুলাটাই হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে যে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এইচ বাই 4টাকে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলা হয়। হুম। আচ্ছা, সো এই জিনিসটা ক্লিয়ার না? হ্যাঁ, ক্লিয়ার। সো এটাই হচ্ছে হাইজেনবার্গস এর আনসার্টেনিটি প্রিন্সিপাল। এরপর আমরা শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন দেখব, এবং শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আমাদের আসলে এই লেভেলের না। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন ভার্সিটিতে গেলে যদি আমরা সায়েন্স নিয়ে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি তখন জিনিস দেখার বিষয়। তো এই ইকুয়েশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন পিওরলি মুখস্থ করে রাখা ছাড়া আর কোনো উপায় আসলে নাই। এই ইকুয়েশন বোঝানো মানে হচ্ছে এটা ডাবল ডেরিভেটিভ, এটা হচ্ছে অনেক বিশাল একটা আলোচনার বিষয়, এবং এটা তোমাদের ম্যাথও ইনক্লুডেড না। ম্যাথের যে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার থাকবে ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 19-এ, সেখানেও এত হিউজ জিনিস আসলে ইনক্লুডেড না। তো এই জিনিসটা আমি আপাতত বুঝাতে চাচ্ছি না, তুমি জাস্ট এই ইকুয়েশনটা একটু কষ্ট করে মেমোরাইজ করে ফেলবা। কেন মেমোরাইজ করতে হয়? মাঝে মাঝে তোমাকে 1 নম্বরের প্রশ্নে দিয়ে দেয়, বা 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্নে দিয়ে দেয় যে শ্রোডিঞ্জারের তরঙ্গ ওয়েভ ইকুয়েশনটা লিখো, তখন এই ইকুয়েশনটা লিখতে হয়। আচ্ছা। সো এখানে সাই মানে কি এটা একটু জাস্ট বুঝে রাখো। সাই মানে হচ্ছে এখানে যে ওয়েভ লেন্থের যে ইকুয়েশনটা, মানে সাইকে হচ্ছে বেসিক্যালি ওয়েভ ফাংশন বলা হয়। ওয়েভ ফাংশন, সাইকে আইজেন ফাংশন বলা হয়। এই নামগুলো যে সাবজেক্টিভের জন্য মনে রাখলেই হবে, আর কিছু না। আর ই যে এখানে একটা ই দেখতে পাচ্ছ, এই ইটাকে হচ্ছে আইজেন ভ্যালু বলা হয়। হুম।
আচ্ছা, এই জিনিসটা মোটামুটি তোমাদের খুব একটা জানার প্রয়োজন নাই, জাস্ট ইকুয়েশনটা একটু মেমোরাইজ করে ফেলবা এবং সাইকে কি বলা হয় আর ই কে কি বলা হয় জাস্ট এতটুকু জানলেই হবে। এটা নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনার দরকার নাই। হুম। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়লাম সেগুলো জাস্ট এক লাইনে এক্সপ্লেন করছি। এটা একটু জাস্ট তুমি পড়ে দেখো, কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটমিক মডেল যা যা বললাম জাস্ট সিরিয়াল ওয়াইজ বলে দেওয়া এখানে, জাস্ট একটু দেখো বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই পড়ছি, বুঝা গেছে। আচ্ছা, দেন হচ্ছে কোয়ান্টাম, আচ্ছা এটা হচ্ছে একটা হিউজ টপিক। আচ্ছা, এখন যে টপিকটা পড়বো এটা থেকে নতুন একটা টপিক, মোটামুটি বড়ই একটা টপিক, এবং এখান থেকে প্রতি বছরের প্রশ্ন আসেই, মোটামুটি অলমোস্ট এভরি ইয়ার এই টপিকটা থেকে কোশ্চেন আসে। আচ্ছা, আচ্ছা আজকে যা যা পড়াইছি বুঝতে পারছো তো এই পর্যন্ত, তাই না? হ্যাঁ বুঝছি ভাই, আচ্ছা বাসায় ঠিক আছে, একটু দেন পড়ে হচ্ছে নিলে আবার আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর তুমি তুমি হচ্ছে তোমার বইয়ের সাথে তো মিলাই পড়বা ডেফিনেটলি, তারপর হুম। ওখানে যদি কোনো টার্ম বুঝতে সমস্যা হয় এটা মার্ক করে রাখো আর কি, নেক্সট দিন আচ্ছা। দেখা। আচ্ছা, তোমার কি কোনো মেসেঞ্জার আইডি আছে? তাহলে জুম লিংক গুলো পাঠাতে সুবিধা হয়। হ্যাঁ ভাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নামটা কি সেম একটু নাম, আমাকে বলো তো, আমি রাওয়াত একটু। হোসেন, সেম নাম। আচ্ছা এক মিনিট আমি চেক করে একটু দেখি পাওয়া যায় কি। RAWAD হ্যাঁ, হোসেন কি HO? HOSSAIN। আচ্ছা, আল্লাহ, রাওয়াত হোসেন তো অনেকগুলো। তোমার প্রোফাইল পিকচারে কি ব্লু শার্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানগ্লাস? ওটাই, হ্যাঁ ওটাই। আচ্ছা আচ্ছা, একটা ডট দিয়ে রাখি। তোমার কাছে কোনো দিস অ্যাভেলেবল এট দিস মোমেন্ট? তোমার আইডি কি ডিঅ্যাক্টিভেটেড? না তো, আছে তো। দেখাচ্ছে আচ্ছা, ইজ নট তাহলে অ্যাভেলেবল এট দিস মোমেন্ট। তাহলে আমি আপনারটাতে একটু পাঠিয়ে দেখি। আচ্ছা, বা সেই অরবিটের মধ্যে তার পজিশনটা কি এরকম সেটা নিয়ে কাজ করে। হুম। আচ্ছা, তো আমরা যে দেখছিলাম না যে একটা অরবিট থেকে মোর দেন ওয়ান লাইন পাওয়া যাচ্ছে, হ্যাঁ। সেটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে সেটাই হচ্ছে এখানে মোটামুটি আমাদের আইডিয়া পাবো। মানে এখানে আমরা দেখবো যে একটা অরবিটের মধ্যেও একটা সাব অরবিটাল থাকে, মানে একটা অরবিটের মধ্যে অনেকগুলো ভাগ থাকে। তো সেগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে আলোচনা করব। তো হুম। ফার্স্টলি হচ্ছে 4 প্রকারের কোয়ান্টাম নাম্বার পাওয়া যায়: প্রিন্সিপাল, সাবসিডিয়ারি, ম্যাগনেটিক, স্পিন কোয়ান্টাম নাম্বার। তো প্রিন্সিপাল যে কোয়ান্টাম নাম্বারটা সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে শেল নিয়ে আলোচনা করলাম, মেইন শেল যেটার মধ্যে ইলেকট্রন ঘুরতে থাকে, অরবিট যেটাকে বললাম, এটাই হচ্ছে সহজ কথায় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ। ঠিক আছে, যে এর মান কে এল এম এন, 4টা শেল বললাম। কে শেল মানে হচ্ছে ফার্স্ট লেভেল, এল মানে হচ্ছে সেকেন্ড লেভেল, এম মানে থার্ড লেভেল, এন মানে ফোর্থ লেভেল। এটাই হচ্ছে সহজ কথা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 2n স্কয়ার ফর্মুলাটা। 2n স্কয়ার মানে হচ্ছে এন মানে হচ্ছে এখানে কত নাম্বার শেল এসে প্রেজেন্ট। হুম। আচ্ছা, এবং এন মানে কত নাম্বার শেলের প্রেজেন্স। সো আমি যদি বলি তোমাকে থার্ড শেলে কতটুকু ইলেকট্রন থাকতে পারে, অ্যান্সার কত হবে তাহলে? কত নাম্বার ছেলে? থার্ড শেলে হ্যাঁ, তাহলে কয়টা 18টা। ইলেকট্রন থাকতে পারে? 18টা, এক্স্যাক্টলি। হ্যাঁ। সেভাবে হচ্ছে আমরা যে কোনো শেলের ক্যাপাসিটি বের করে ফেলতে পারবো। হ্যাঁ। আচ্ছা, দেন এখানে কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাগুলো কিভাবে আসছে সেটা আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 এ দেখতে পারবো, মডার্ন ফিজিক্সের দিকে। চ্যাপ্টার 8 এ সেগুলো আলোচনা হয়তো হবে, বাট এখন আমাদের প্রুফ দরকার নাই। আমরা ফর্মুলাগুলো একটু মুখস্থ করে রাখবো কষ্ট করে। R equals to h square divided by 4 pi square m e square into n square by z. এখানে R হচ্ছে রেডিয়াস, h তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা জানি, m হচ্ছে মাস, e হচ্ছে চার্জ, n হচ্ছে কত নাম্বার শেল, আর z হচ্ছে কত নাম্বার অ্যাটম। আচ্ছা, এটা হচ্ছে ওই
মানে ইলেকট্রনের চার্জটা ইলেকট্রনের চার্জ, হ্যাঁ, 1.6 1.6 ওইটা, 10 to আচ্ছা the হ্যাঁ power, হ্যাঁ, আর এমটা হচ্ছে ইলেকট্রনের মাস 9.11 10 to the হ্যাঁ power হ্যাঁ minus 31। আচ্ছা, তো এই ফর্মুলা মনে রাখবো সিকিউ এর জন্য, বাট অবজেক্টিভে যদি আসে, মেইনলি সিকিউতে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আসে না, এরকম টাইপ প্রশ্ন আসে না। কেন আসে না? বিকজ এই চ্যাপ্টার থেকে সিকিউতে আসার মতো বেশ কয়েকটা ডেফিনেট টপিক আছে, যে 4-5টা টপিক অলওয়েজ এখান থেকেই সিকিউ আসে, 4-5টা বা 6টা। এই টপিকটা এর মধ্যে না আসলে, তো এখান থেকে নরমালি সিকিউ এক্সপেক্ট করা দরকার নাই। হুম এমসিকিউ আসে যে এই অ্যাটমের এই শেলটার রেডিয়াস কত, এরকম আসতে পারে। তো এই কেসে আমরা একটা কাজ করতে পারি, এই ফর্মুলাটা মুখস্থ রাখার চেয়ে একটা সহজ উপায় হচ্ছে কি, আমরা মনে রাখবো যে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস হচ্ছে 53 অ্যাংস্ট্রম। দেখা যাচ্ছে না এখানে হ্যাঁ হ্যাঁ এই সংখ্যাটা কত, বেসিক্যালি এটা দেখা যাচ্ছে। আচ্ছা, -10 না 10 টু দি পাওয়ার, হ্যাঁ -10, হ্যাঁ আচ্ছা -10, রাইট। সো এটাকে -10 মিটার, আচ্ছা রাইট। আমরা জাস্ট এই একটা যে খালি মনে রাখবো, এই যে এই রেডিয়াসটা আর এন, এই রেডিয়াসটা মনে রাখবো, হ্যাঁ। তাতে কি হুম লাভ হবে আমাদের? দেখো হাইড্রোজেনের যদি আমি ফার্স্ট শেলটা জানি, হ্যাঁ তখন আমি কি এখানে যদি ধরো সেকেন্ড শেল হয়, আমি জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, 2 স্কয়ার 4। যদি হ্যাঁ থার্ড শেল হয়, এই ভ্যালুটাকে আমি জাস্ট 9 দিয়ে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব। ব্যাপারটা বুঝতেছো? হ্যাঁ তার মানে আমি জাস্ট একটা ভ্যালু মনে রাখবো, এবং যদি সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল হয়, আমি জাস্ট ওইটা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলেই আমি পেয়ে যাব। আচ্ছা আচ্ছা, এটা একটা গেল যদি শেল চেঞ্জ হয়। আর যদি এমন হয় যে অ্যাটম চেঞ্জ হয়ে গেল, হুম আর যদি অ্যাটম চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে এই জেড দেখতেছো না নিচে, তখন সেটা দিয়ে ভাগ করব, বুঝতেছো? মানে যদি বলা হিলিয়াম অ্যাটম, তখন আমি 2 দিয়ে ভাগ করব। যদি বলে লিথিয়াম অ্যাটম, তখন হচ্ছে 3 দিয়ে ভাগ করব। মানে এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এখানে n স্কয়ার আর z এর মান চেঞ্জ হবে খালি, বিকজ h, m, e, পাই এগুলো তো কনস্ট্যান্ট। হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আমি যে কোনো শেলের, যে কোনো অ্যাটম, যে কোনো শেলের রেডিয়াস বের করতে পারবো। একটু ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার আচ্ছা, ঠিক আছে। দেন সেকেন্ড পয়েন্টটা দেখি, এনার্জি অফ এনি শেল, সেটা হচ্ছে এটা। এটা একটা সেম ফর্মুলা। এখানেও দেখো এই পার্টটুকু হচ্ছে কনস্ট্যান্ট, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, এই পার্টটা হচ্ছে ভ্যারিয়েবল। তো আমি যে কাজটা করব, E1 ইকুয়ালস টু এই জিনিসটা আমি মনে রাখবো। E1 মানে কি? হাইড্রোজেনের ফার্স্ট শেলের E1, দেখতে পাচ্ছ? হুম দেন আমি করব কি, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার করে দিলেই হচ্ছে আমি যে কোনো অ্যাটমের, যে কোনো শেলের এনার্জি বের করতে পারবো। যেমন দেখো সেকেন্ড শেলের বেলায় আমি করব কি, জাস্ট 4 দিয়ে এই ভ্যালুটাকে ডিভাইড করে দিব, তাহলেই পেয়ে যাব। আমরা তাহলে এনার্জিটা পাবো না? এনার্জিটা পাবো কি, যে কোনো এনার্জি পাবো কি অ্যাটমের যে কোনো ওই ওই অ্যাটমটা যে অরবিটাল। পরিমাণে অরবিটে যে পরিমাণে এনার্জিটা রিলিজ করছে নাকি অ্যাবজর্ব করছে, কোনটা? বেসিক্যালি এনার্জি বলতে আমরা বুঝি ওই অরবিটের যে শক্তিটা, হ্যাঁ এটা তখনই কাজে লাগবে, ধরো এক অরবিট থেকে যখন আরেক অরবিটে যাব, তখন আমি করব কি, এক অরবিটের এনার্জি মাইনাস আরেক অরবিটের এনার্জি, হ্যাঁ এটা বেসিক্যালি ওখানে কাজে লাগবে। মানে ধরো আমি বললাম যে আমরা যখন ওই যে 9-10 যখন ভোল্টেজ হিসাব করছি, ভি ইকুয়ালস টু বেসিক্যালি কি লিখতাম, V1 মাইনাস V2 না? হুম মনে আছে হ্যাঁ ইলেকট্রিসিটি চ্যাপ্টারে? তো এখানে বেসিক্যালি সেটা, যে আমরা এখানে ই বলতে অ্যাকচুয়ালি V1 বোঝাচ্ছি, আর একটা অরবিটের এনার্জি হচ্ছে V2। যখন দুইটা মাইনাস করব, তখন পাবো হচ্ছে ডেল ভি বা ই। ওই ই দিয়েই হচ্ছে আমরা এইচ নিউটা বের করব। আমরা যে শিখছিলাম ই ইকুয়ালস এইচ নিউ। হ্যাঁ আমাদের বেসিক্যালি যে দেখো, এই কাজটা E2 মাইনাস E1 দেখতেছো না? হুম তো আমাদের তো ডেলি বের করার জন্য E2 মাইনাস E1 লাগবে, তাই না? এই হুম E2 আর E1 হচ্ছে আমরা এখানে বের করতেছি, যেই শেল থেকে যেই শেলে যাচ্ছে। ধরো তোমাকে বলে দিল যে সিক্সথ শেল থেকে থার্ড শেলে যাচ্ছে, তুমি তো জানো না থার্ড শেলের এনার্জি কত, সিক্স শেলের এনার্জি কত। তুমি করবা কি, এভাবে থার্ড শেলের এনার্জি বের করবা, এভাবে সিক্স শেলের এনার্জি বের করবা, দেন দুইটা মাইনাস করে পাবা যে অ্যাকচুয়ালি কতটুকু এনার্জি এমিট করতেছে বা অ্যাবজর্ব করতেছে। ওকে আচ্ছা ঠিক আরেকবার বলবো? বুঝছি ভাই এটা। বুঝতে পারছি, আচ্ছা ঠিক হুম আছে। অলরাইট, দেন হচ্ছে, আচ্ছা এই টপিকটা হিউজ আছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আজকে থাক। হ্যাঁ হ্যাঁ
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পর্যন্ত। তোমার কাজ হচ্ছে তুমি বাসায় এই 1-2 দিনে এই এতটুকু পর্যন্ত যা যা পড়াইলাম সেই টপিকটা মোটামুটি পড়ে ফেলবো আর কি বই থেকে। আরেকটা আচ্ছা কাজ করতে পারো, এই যে বোর্ড ক্রিয়েটিভ থেকে ওই এই টপিকগুলো যে এই রিলেটেড